আমি রানা। আমরা এক ভাই এক বোন। আমি ছোট। আমার বাবা এই শহরের সবচেয়ে বড় লোক। আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই। মনে করতে পারেন আমি সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছি। বাবা অফিসের কাজে গতকাল কলকাতায় গেছে। আমিও গতকালকে নতুন একটা কলেজে অ্যাডমিশন নিয়েছি। আমি কিন্তু আমাদের এই টাকা পয়সা পছন্দ করি না। আমি সবসময় সাধারণ লোকের মতো থাকতে ভালোবাসি। রুমে বসে বসে মোবাইল টিপতেছি, এমন সময় আম্মু আমার রুমে আসলো। কিরে, আসতে পারি? তুমি আসতে গিয়ে আবার অনুমতি লাগে নাকি? তাই তো, আমি তো ভুলেই গেছি যে এটা আমার বাড়ি। এত কিছু না বলে কি জন্য এসেছো সেটা বলো। আজকে কলেজে যাবে না? কেন আম্মু? না, এমনি বলছিলাম আর কি। আজকে যদি তোর বাবা কলকাতা থেকে যেই শার্টগুলো এনেছে, তুই তো সেগুলো ব্যবহারই করিস না। তাই বললাম যদি সেগুলো পরে আজকে কলেজে যাস তাহলে ভালো হতো। আম্মু, আমি তোমাকে কতবার বলেছি আমি তোমাদের এই জীবন ভালো লাগে না। আমি আমার মতোই ভালো আছি। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস সেটাই। এই তো লাইনে আসলে। ঠিক আছে, আমি এখন উঠি, রান্নাঘরে অনেক কাজ আছে। ঠিক আছে। তারপর সকালের খাবার খেয়ে রওনা দিলাম কলেজে। বলতে বলতে কলেজে চলে আসলাম। যখন কলেজে ঢুকবো ঠিক তখনই একটা মেয়ে আমাকে দেখে ডাক দিল। এই, এইখানে কেউ তোকে ভিক্ষা দিবে না, সো তুই চলে যা। সরি আপু, আমি ভিক্ষুক না। তাহলে? আমি এই কলেজের নতুন ছাত্র। হোয়াট? এসব পাগল ছাগল কেন যে কলেজে পড়ার সুযোগ পায় আল্লাহই জানে। তারপর আমি সেখান থেকে আমার ক্লাসের দিকে চলে গেলাম। ক্লাসে বসার পর দেখি মেয়েটি আমার ক্লাসে আসলো। তারপর স্যার আমাদের ক্লাসে আসলো। কেমন আছো তোমরা? তখন আমরা সবাই বললাম ভালো। তখন স্যার বলল, আমি তো তোমাদের নতুন স্যার। আমি তো তোমাদের কারো নাম জানি না, তাই সবাই নিজের পরিচয় দাও। একে একে সবার পরিচয় দিয়ে দিল। এবার আমার পালা। স্যার আমার দিকে লক্ষ্য করে বলল, বাবা, তোমার এই অবস্থা কেন? জি স্যার। কি অবস্থা? তোমার শার্ট এটা তো ময়লা কেন? তোমার পায়ে স্যান্ডেল কেন? স্যার এটাই আমার ভালো শার্ট আর আমার এগুলাই ভালো জুতা। তোমার বাবা কি করে? আমার বাবা রিক্সা চালায়। ও, তোমার নাম কি? আমার নাম রানা। তারপর স্যার আমাদের ক্লাস নিয়ে চলে গেল। আমি চটির পরে চলে যেতে লাগলাম। এমন সময় ওই মেয়েটা মানে নীরা আজকে স্যার সবার সামনে জিজ্ঞেস করছিল। তখন জানলাম তার নাম নীরা। আমাকে ডাক দিল। আই খ্যাত, এদিকে আয়। তখন আমি নীরাপুর কাছে গিয়েছিলাম, বললাম, তুমি কি আমাকে ডেকেছ? বলার সাথে সাথে আমার গালের ঠাস রেগে টমেটোর মতো লাল হয়ে বলল, তোর সাহস হয় কি করে আমাকে তুমি করে বলার? খ্যাত একটা, যা আমার চোখের সামনে থেকে চলে যা। তারপর গালে হাত দিয়ে বাসায় চলে আসলাম। আর রুমে বসে ভাবতেছি আজকের কথা। এমন সময় আম্মু আমার রুমে আসলো। কিরে, আজকে প্রথম দিন কলেজ কেমন কাটলো? মনে মনে ভাবলাম আজকের কথা বলা যাবে না। এমন সময় আবার আম্মু জিজ্ঞেস করলো, কিরে, কেমন কাটলো বললি না তো? অনেক ভালো। বাদ দাও তো, খিদে পেয়েছে, খেতে দাও। চল। তারপর খাবার খেয়ে দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠে রাতে কিছু সময় ফেসবুক চালালাম। তারপর রাতের খাবার খেয়ে দিলাম ঘুম। এক ঘুমে সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। কিরে, আর কতক্ষণ ঘোরাবি? স্কুলে যাবি না? ঘুম ঘুম ভাবে যাবো তো, একটু ঘুমাই। আপনি ঘুমান, সকাল 9টা বাজে। কি? কয়টা বাজে? 9টা। আমি এক লাফে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। তাড়াতাড়ি তৈরি হয়ে চলে যাব, ঠিক তখনই আম্মু ডাক দিল। কিরে, নাস্তা করে যা। কলেজে করে নিব। তারপর কলেজে চলে আসলাম। ঢোকার সময় আবার নীরা ও তার বান্ধবীদের সাথে দেখা হলো। এমন সময় নীরা বলল তার বান্ধবীদের, এই দেখ, রিক্সাওয়ালা ছেলে চলে আসলো। তোদের কোথাও যাওয়ার দরকার হলে বলিস, ও নিয়ে যাবে তার বাপের রিক্সা দিয়ে। আমি তাদের কথার দিকে মন না দিয়ে ক্লাসে চলে আসলাম। আসার পর স্যার আসলো। তারপর স্যার আমাকে বলল, তুমি আজকেও এই শার্ট পরে এসেছো? স্যার আমার একটাই শার্ট, তাই এটা পরে আসলাম। ও, তারপর স্যার আজকের ক্লাস করে চলে গেল। আমার কোনো বন্ধু নাই। গরিব বলে কেউ বন্ধু হতে চায় না।
এমন সময় একটা ছেলে আমার দিকে বন্ধুত্বের হাত বাড়ায় দিল। সেও আমার মতো গরিব, তার নাম রাজু। তার সাথে আমার ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। এভাবে আমাদের 1 মাস কেটে গেল। প্রতিদিন নীরা আমাকে অপমান করে। একদিন ক্লাসে নতুন একজন স্যার আসলো। সে সবার নাম ও তার পরিচয় জিজ্ঞেস করে। যখন আমার কাছে আসে, স্যার আমাকে বলল, বাবা, তোমার এই অবস্থা কেন? স্যার, গরিবের আর কেমন অবস্থা হবে? তোমার বাবা কি করে? স্যার, আগে রিক্সা চালাতো, এখন মুছে, মানে জুতা সেলাই করে। ও, আই এম সরি। আরে স্যার, এখানে সরি বলার কি আছে? তোমাদের জন্য আজও আমরা মানুষ পাড়ায় মজা পাই। এই বলে স্যার চলে গেল। ক্যাম্পাসে বসে আমি আর রাজু গল্প করতেছি। এমন সময় নীরা আমাকে ডাক দিল। আয় মুচির বাচ্চা মুচি, এদিকে আয়। জি আপু, কিছু বলবেন? তোকে কি বলবো, আমার জুতাটা ছিঁড়ে গেছে, একটু সেলাই করে দে। হোয়াট? আমি পারবো না। তোর সাহস হয় কি করে আমার মুখের উপর কথা বলার? এটা বলে নীরা আমাকে একটি থাপ্পড় মারতে চেয়েছে, বাট আমি ধরে ফেললাম। নীরা রাগে আমার হাত থেকে তার হাতটা চুটিয়ে নিয়ে বলল, তোর সাহস হয় কি করে তোর নোংরা হাতে আমাকে স্পর্শ করা? আমার খুব রাগ হচ্ছে তার এমন কাণ্ড দেখে। যখন আমি তাকে কিছু একটা বলতে যাব, ঠিক তখনই রাজু আমাকে বলল, দেখ রানা, আমরা কোথায় আর সে কোথায়? তাই বলে আমরা মানুষ না? বাদ দে, চল। তারপর আমরা দুজন, রাজু তার বাসায়, আমি আমার বাসায় চলে আসলাম। রাজু আমার ব্যাপারে এখনও জানে না। রাতে রাজুর কাছে ফোন দিলাম। কিরে, কেমন আছিস? ভালো, কি করছিস? বসে আছি। কেন? চল না আজকে বাইরে কিছু খাই। ওকে, বল কোথায় আসবো। তারপর রাজুকে বললাম একটা হোটেলে আসতে। তারপর সেখানে দুজনে অনেক কিছু খেয়ে বিল না দিয়ে চলে যেতে লাগলাম। তখন রাজু বলল, কিরে, বিল দিবি না? আমি এই হোটেলে বাকি খাই। আমার কাছে আছে, আমি দিয়ে দিই। তোকে কেউ চালাকি করতে বলেছে? চল। তারপর বাসায় চলে আসলাম। পরদিন সকালে আম্মু ডাক দিল। রানা, তাড়াতাড়ি উঠো। কেন আম্মু এত সকালে ডাকছে কেন? স্কুলে যেতে হবে না, রাজু কল দিয়েছে। ওকে আম্মু, তুমি নাস্তা তৈরি করো, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি আস। তারপর আমি ফ্রেশ হয়ে নাস্তা করতে গিয়েছিলাম। নাস্তার টেবিলে আম্মু আমাকে বলল, তোকে একটা কথা বলবো বাবা। বলো আম্মু। সত্যি বলবা? আম্মু বলো। তুই দেখি কলেজে যাস হাসি খুশি, কিন্তু আসার পর দেখি তোর মনটা খুব খারাপ থাকে। কলেজে কি কিছু হয়েছে? আরে না আম্মু। আমি তোর মা, আমি তোর সব কিছু বুঝি, বল কি হয়েছে। তারপর আমি আম্মুকে সব বলে দিলাম। তারপর আম্মু বলল, কি এত কিছু হয়ে গেছে, আমাকে বলিসনি কেন? তোর আব্বু জানলে কি করবে জানোস? কেন? আব্বু আবার কি করবে? কলেজই বন্ধ করে দিবে। কেন আব্বু বন্ধ করবে কেন? তুই জানিস কলেজটা কার? না, কার? তোর বাবার। মানে আমাকে বলোনি কেন আগে? কি বলবো, তুই তো এসব পছন্দ করিস না, তাই বলিনি। ও আম্মু, আমি আসি, আমার সময় হয়ে গেছে। বলি আমি চলে আসলাম। ঢুকতে দেখি রাজু আমার জন্য অপেক্ষা করতেছে। কে মামা, তুই এখানে? তোর আসার সময় এখন হলো? আমার সাথে কিছু কথা বলতেছি, তাই লেট হয়েছে। চল, এবার অনেক লেট হয়ে গেছে। চল। তারপর দুজনে ক্লাস করে ক্যাম্পাসে বসে বসে কথা বলছি। এমন সময় নীরা আসলো। কালকের পরে নীরার সাথে আর দেখা হয়নি, এখন হয়েছে। সে আমাকে দেখে আমার কাছে আসলো। তারপর আমি তাকে দেখে দাঁড়িয়ে গেলাম। তখন নীরা বলল, তুই কালকে আমাকে কি যেন বলতে চেয়েছিলি? কই আপু, কিছু না। তোর মতো রাস্তার লোকেরা যে কি জন্য কলেজে আসে আর তোরা যে কেন পড়তে আসিস? তুমি আমার সাথে এমন করো কেন? তুমি পড়ো তোমার জায়গায়, আমি পড়ি আমার জায়গায়। তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, তাহলে এমন করো কেন আমার সাথে? নীরা আর কিছু না বলে চলে গেল। পরদিন সকালে একটু লেট হয়ে গেছে আসতে, তাই তাড়াহুড়ো করে কলেজ গেট দিয়ে ঢোকার সময় নীরার সাথে ধাক্কা খেলাম। নীরা তো পুরো গরম হয়ে গেল, আমাকে বলল, আমার জামাটা নোংরা করে দিলি কেন? সরি আপু, দেখতে পাইনি। চোখ কি বাসার আলমারিতে রেখে আসছিস? বললাম না আমি দেখতে পাইনি। তারপর কেন বক বক করেন? কি আমি বকবক করি? তো কি করেন? তারপর নীরা আরও গরম হয়ে আমাকে একটা থাপ্পড় মারবেই। তখন কে যেন তার হাতটা ধরে ফেলে। নীরা হলে এই কলেজের হেড স্যারের মেয়ে। ছোটোবেলায় তার আম্মু মারা যায়, তাই সে একটু দুঃখ, একটু বললে ভুল হবে, বেশি গন্ডি মেয়ে। কলেজের সবাই তাকে ভয় পায়, কিন্তু আজকে একটা মেয়ে তার হাত ধরলো।
সবাই থেকে পুরো কলেজটা নিস্তব্ধ হয়ে গেছে। আমি তো পুরো হা করে দাঁড়িয়ে আছি। রাজু আমার পাশে এসে দাঁড়ালো আর বলল, কিরে মামা, মশা ঢুকবে তো। শালা, দিনে এখানে মশা আসবে কোথা থেকে? হ্যাঁ, তুই কি বলিস? তোর মাথা ঠিক আছে? মশার কাছে রাত দিন আছে। তাই তো। তারপর নীরা মেয়েটার হাত থেকে হাতটা সরিয়ে নিল। দেখে বোঝা যায় সে কোনো কুটিপুতি ঘরের মেয়ে। তারপর নীরা তাকে বলল, তোর সাহস হয় কি করে যে আমাকে স্পর্শ করার? আমি তিথি, আমি কাউকে ভয় পাই না। ও তোমাকে বলেছে তো সরি, তারপরেও কেন তারা অপমান করো? তাহলে মেয়েটার নাম তিথি? বোঝা গেল। তুই ওর কি লাগিস যে তোর কলিজা লাগলো? আমি তোমাকে তুমি করে বলি আর তুমি আমাকে তুই করে বলো, এটা কোন অভদ্রতা? তোর কাছে আমি ভদ্রতা শিখবো? এই ছেলে, তোর কি হয় আগে সেটা বল। আর তুই কে? আমি এই থানার এমপির মেয়ে, আর রানা আমার বয়ফ্রেন্ড। কথাটি শুনে আমি যেন আসমান থেকে পড়েছি। পড়ার তো কথাই, আমি এই মেয়েকে কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। রাজু আমার দিকে ড্যাব ড্যাব করে তাকায় আছে। কিরে মামা, তুই আমার দিকে এভাবে তাকায় আছিস কেন? সালা, তোর গার্লফ্রেন্ড আছে আর আমি জানি না? বিশ্বাস কর মামা, এই মেয়েকে প্রথম দেখলাম। আর কত মিথ্যে বলবি? এই মেয়ে যা বলে সব কি মিথ্যে? সব মিথ্যা, আগে দেখ এখানে কি হয়। তারপর নীরা বলল, তোদের ভালোবাসা কতদিনের হলো? 4 বছর। আমি মনে মনে বললাম, আরে আল্লাহ, তুমি কোথায়? তোমার নিষ্পাপ বান্দার অবস্থা শেষ, তুমি বাঁচাও। রাজু তো এবার পুরাই গরম। কিরে মামা, তুই আমার দিকে তাকাস কেন? শেষ পর্যন্ত দেখ। তুমি কি দেখিয়া ওর সাথে প্রেম করছো? কাউকে টাকা পয়সা দেখে ভালোবাসাটা হলো টাকা পয়সাকে ভালোবাসা, কিন্তু মন দেখে ভালোবাসাটা হলো সত্যিকারের ভালোবাসা। ও তোমার যেই হোক না কেন, আজকে তুমি আমার সাথে কাজটা ভালো করনি। আমি ভালো খারাপ জানতে চাই না। আগামী মাসে আমাদের বিয়ে, তোমাদের দাওয়াত রইল। বিয়ে মানে? আমার হাত ধরে বলল। শরম লাগে শোনা, লজ্জার কিছু নেই। আমি কি বলবো নিজেও জানি না, আমার অবস্থা পুরো খারাপ। রাজুতে এবার আমার উপর পুরোপুরি ফায়ার। তিথি আমার হাত ধরে নিয়ে যেতে লাগলো। সবাই আমার দিকে এমন করে তাকিয়ে আছে, মনে হয় কবর থেকে কোনো মৃত ব্যক্তি উঠে এসেছে। তারপর রাজু চলে যেতে লাগলো। ঠিক তখনই আমি তিথির হাত থেকে আমার হাতটা ছাড়িয়ে রাজুর কাছে চলে আসলাম। রাজুই আমার সব, তাই মনটা খারাপ লাগলো। রাজুর কাছে গিয়ে রাজুর হাতটা ধরলাম। মামা, রাগ করিস না, সত্যি আমাকে চিনি না। তুই আমাকে এখনো মিথ্যে বললি? আমি কি দোষ করেছি যে তুই প্রেম করস বাট আমি জানি না? আয়, এখন দেখি তিথি কি বলে। চল, তোর মিথ্যে কথা ধরা পড়বে। তারপর আমরা তিথির কাছে আসিয়া দেখি তিথি নাই, চলে গেছে। আমি সত্যি জানবো তাই তিথিকে পাঠায়া দিছস। এই বলে রাজু চলে গেল। আমি ডাকতেছি, কার ডাক কে শুনি। তারপর মন খারাপ করে বাসায় চলে আসলাম। তখন আম্মু বলল, কিরে, কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? তেমন কিছু না আম্মু। সত্যি করে বল, কি হয়েছে? তারপর আমি সব কিছু আম্মুকে বলেছি। আম্মু দেখে হাসছে। তুমি আমার সত্যি আম্মু না সৎ আম্মু? হ্যাঁ। কেন? আমি দুঃখে মরে যাই আর তুমি হাসো? হাসবো না কি করব? আমি তো জানতাম এমন সিনেমাতে হয়, এখন দেখি তোর সাথেও হয়েছে। তুমি কোথায় আমায় একটু সান্ত্বনা দিবে তা না, আর সিনেমার সাথে আমাকে তুলনা করো। ঠিক আছে, আজকে তোর মিতু আপু তোর নানা বাড়ি থেকে আসবে, তাহাকে সব শেয়ার করিস, তাহলে সে তোকে একটা ভালো বুদ্ধি দিবে। ভালো কথা আম্মু। আপু আসবে কখন বলো না? এখন মনে হয় এসে গেছে। কই আম্মু? তাড়াতাড়ি খেয়ে তাকে স্টেশন থেকে নিয়ে আয়। তাহলে তাড়াতাড়ি খেতে দাও। চল। তারপর খাবারকে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম, ড্রাইভারকে না নিয়ে। আমি নিজে গাড়ি নিয়ে চলে গেলাম। স্টেশনে গিয়ে দেখি আপু অপেক্ষা করতেছে, মনে হয় অনেকক্ষণ আগে এসেছে, তাই খুব রাগ করে দাঁড়িয়ে আছে। এমন সময় আমি আপুর কাছে গিয়েছিলাম, আমাকে দেখে আপু ফিরে নিল, যেন আমাকে সে চিনে না। তারপর আমি বললাম, কেমন আছো আপু? কে ভাই আপনি? তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর খালাতো ভাই। এবার তো পুরো রেগে গেছে। আমার কোনো খালা নাই, আপনি চলে যান, না হলে আমি লোকদের ডাকতে বাধ্য হব যে আপনি আমাকে ডিস্টার্ব করেন। সবাইকে বলবো। কি? তো তুই আমাকে মার খাওয়াবি? আমি আম্মুকে সব বলে দেব। ভাই, আপনার আম্মুকে বললে আমার কি? আর কখনো এমন হবে না, বললাম তো। এবার মাফ করে দাও। মাফ করব এক শর্তে। তোমার সব শর্তে রাজি, তবুও আমার সাথে চলো। যাব, কিন্তু শর্ত তো এখানে পূরণ করতে হবে।
বলো কি শর্ত, আমি রাজি। তুই আমার ভাই, তাই তোকে বেশি কিছু দিব না। আমি জানি তুমি আমাকে বেশি শাস্তি দিতে পারবে না। কথা শেষ না হতে তোকে কে বলেছে কথা বলতে? আর বলবো না, এবার বলো। এখানে 50 বার কান ধরে উঠা বসা করবি। কি 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 50 বার কান ধরবো মানে? ঠিক আছে, না ধরলে নাই, আমি আপনাকে চিনি না। আরে আপু, আমি বলেছি ধরতে পারবো না, বলছি কম হবে না। না। ওকে, তারপর কান ধরতেছি আর আস্তে আস্তে বলতেছি, এটা কি আমার আপু না আমার শত্রু? কি বললি? কি আর বলবো, বলতেছি তুমি আমার আপু না শত্রু। কি? আমি কি বলি আমি নিজেও জানি না, মুখ থেকে সত্যি কথাটা বের হয়ে গেল। আরে না, এটা বলিনি, বলেছি তুমি কত ভালো, অন্য কেউ হলে 100 বার দিত। তারপর 15 বার ধরেছি। এমন সময় দিকে তিথি আসছে, কান ধরা ছেড়ে দিয়ে দিলাম এক দৌড় আবুকে রেখে। সে আমাকে দেখার আগেই দিলাম দৌড়। পিছন থেকে আপু বলতেছে, তোর কান ধরা লাগবে না, তুই আমাকে নিয়ে যা। আমি চলে আসি আর পিছনের দিকে ফিরেও তাকাই নাই। স্টেশন থেকে সরাসরি বাসায় এসে গাড়িতে নেমে এক দৌড়ে ভিতরে ঢুকতে দিকে আম্মু আমার এই অবস্থা দেখে বলল, কিরে তুই এই অবস্থা কেন? মিতু কই? আম্মু সব বলতেছি, আগে গ্লাস পানি দাও। তারপর আম্মু আমাকে পানি দিল। পানি খেয়ে সোফায় বসে পড়লাম। তারপর আম্মু বলল কি হয়েছে। তারপর আমি আম্মুকে সব বললাম। আম্মু শুনে হাসে, আবার আপুকে রেখে এসেছে শুনে মন খারাপ করে বসে আছে। এমন সময় আপু বাসায় এসে গেছে। আম্মু আপুর কাছে গিয়ে বলল, কিরে মা, কেমন আছিস? তোমরা কেউ আমার সাথে কথা বলবে না। কেন, কি হয়েছে মা? একটা মেয়েকে একা স্টেশনে রেখে এসেছে তোমার গুণধর পুত্র। রানা আমাকে সব বলেছে, সে ইচ্ছা করে এমন করে নাই। তাহলে? তারপর আম্মু সবকিছু আপুকে বলল। আপু শোনার পর প্রথমে মন খারাপ থাকলো, পরে আমি যখন তিতির বয়ে পালিয়ে এসেছি সেটা শুনে সবাই হাসছে। তারপর আম্মু বলল, যা ফ্রেশ হয়ে আয়। তারপর আমরা ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমি আমার রুমে এসে দিলাম এক ঘুমে সন্ধ্যায় উঠেছি। উঠে ফ্রেশ হয়ে দিলাম রাজুকে ফোন। 3 বার রিং হওয়ার পর ধরলো। কি রে শালা, ফোন ধরতে এত লেট হলো কেন? সরি ভাই, আমার বোন নাই, আর আমি কারো চালানা। আপনি ভুল জায়গায় কল করেছেন। ও তাই, ঠিক আছে, তুই পারলে একটু হোটেলে আয়, আমি অপেক্ষা করব। আর না আসলে জীবনেও আমার কাছে বন্ধুর দাবি নিয়ে আসবি না। তারপর কলটা কেটে দিয়ে হোটেলে চলে গেলাম। গিয়ে দেখে রাজু বসে আছে। আমি গিয়ে বললাম, রাজু তোর সাথে আমার কিছু কথা আছে। বল। দোস্ত বিশ্বাস কর, তিতিকে আমি চিনি না। এর জন্যই কি আমাকে ডেকেছিস? না, কিছু খাবি? অর্ডার করি? না, কিছু খাবো না। 1 কাপ কফি খা। ওকে। তারপর আমরা কফি খেয়ে বেরিয়ে গেলাম। রাজু শালা এখন আমাকে বিশ্বাস করতে পারেনি। আমি এখন কালকে সকালের অপেক্ষায় আছি। তারপর বাসায় চলে আসলাম। এসে রাতে ডিনার করে দিলাম এক ঘুমে সকালে উঠতে পড়ি। আজকে কেউ জাগানো লাগে নাই, কারণ রাতে ঘুম হয়নি তিতির কথা শুনে। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেলাম। রাজু আর আমি ক্লাস করে যে ক্লাস থেকে বের হব ঠিক তখনই কে যেন পায়ে দিয়ে আমাকে ফেলে দিল। চেয়ে দেখি নীরা আর তার বান্ধবীরা। এটা কি হলো, তুমি এমন করলে কেন? আমি আবার কি করলাম? তুই তো আমার পায়ের উপর পড়ে গেছিস। আমি আর কিছু না বলে চলে আসবো ঠিক তখনই তিতির সাথে আমার দেখা হয়। তখন রাজুও আমার সাথে ছিল। তারপর তিতি আমাদেরকে একটা নির্জন জায়গায় নিয়ে যায় আর বলে, রানা ভাই, আমি আপনাকে যা বলেছি তার জন্য আমি খুবই দুঃখিত। আমি যা বলেছি শুধু রাজুর জন্যই বলেছি। আমি কোনো এমপির মেয়ে নই, আমি একজন সাধারণ ঘরের মেয়ে। সব বুঝলাম, কিন্তু রাজুর জন্য সেটা বুঝলাম না। ভাইয়া, রাজু আমার বয়ফ্রেন্ড। রাজু আমাকে আপনার ব্যাপারে সব বলেছিল, তারপর আমি রাজি হয়ে যাই। আমার তো মাথা খুব গরম। এসব রাজু করিয়েছে, বাট সে আমার সাথে এমন করলো কেন? তারপর রাজুর দিকে রাগে চোখে তাকালাম। দেখ ভাই, আমি যা করেছি সব তোর জন্য করেছি। বাহ বাহ, ভালো, আমার জন্য করস তো আবার আমাকে ইগনোর করস? পরীক্ষা করলাম যে তোর মতো বন্ধু কখনো কারো হয়নি। ভালো। দোস্ত, আমাকে মাফ করে দে। আরে তুই যা করছ তা তো আমার জন্য, আবার মাফ চাচ্ছিস কেন? তারপর আমি বাসায় চলে আসলাম। রাতে কিছু সময় ফেসবুক চালালাম। তারপর রাতে খাবার খেয়ে দিলাম ঘুম। সকালে ঘুম থেকে উঠে কলেজে চলে আসলাম। ক্লাসে স্যার আসলো। আগামী মাসে তোমাদের পরীক্ষা, তাই সবাই ভালো করে পড়ালেখা করো। কলেজে আবার একজন স্যার আমার আসল পরিচয় জানে।
আমি বলেছি তাকে আমার পরিচয় গোপন রাখতে। তখন থেকে তিনি আমার পরিচয় গোপন রাখেন। পরীক্ষার জন্য ব্যস্ত হয়ে গেছে। নীরা আবার প্রতিদিন তিথিকে অপমান করে। তিথিকে দেখলেই বলে, ওই দেখ ক্ষেতের গার্লফ্রেন্ড যায়। আর একদিন আমার সামনে বলে, ওই দেখ রিক্সা চালকের পুত্র বধূ যায়। এভাবে দিন চলতে থাকে। বলতে বলতে আমাদের পরীক্ষাও শেষ হয়ে গেল। আজকে ফলাফল দিবে, তাই সব অপেক্ষা করতেছি। পরীক্ষার ফলাফল থেকে আমি নিজেকে বিশ্বাস করতে পারি না। দেখি আমি 1 নম্বর হয়েছি। পুরো কলেজের ভিতরে 1 নম্বর হয়েছি। আমি মনে মনে ওই দিনটার অপেক্ষা করছি। তারপর স্যার সবাইকে বলল, আগামী 3 দিন পর আমাকে কলেজের পক্ষ থেকে পুরস্কার দেবে। তাই আজকে খুশিতে বাসায় চলে গেলাম। তারপর আম্মু আর দেখে আপু টিভি দেখতেছে। আমি বললাম, আপু, আম্মু, আমি কলেজে 1 নম্বর হয়েছে। সত্যি? তোমার কি মনে হয় আমার ভাই পারবে না? আরে না, কার ছেলে দেখতে হবে না। কার ছেলে মানে? আমি তো আব্বুর ছেলে। কি, তুই আমার ছেলে না? আরে আম্মু মজা করছে, তোমরাই তো আমার সব। তারপর আমি রাজুকে কল দিলাম। রাজুকে বললাম, দোস্ত তুই কই রে? কেন রে? আজকে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আগে তুই রাস্তায় আয়, কোন রাস্তায়? তোদের বাসার সামনে। ওকে। তারপর রাজু বাসা থেকে নিচে আসলো, আমিও চলে আসলাম। বল, কি সারপ্রাইজ আছে? তুই আমাদের বাসায় যেতে চাইছিলে না, আজকে তোকে নিয়ে যাবো। ওকে, চল। তারপর আমি আমাদের বাড়ির সামনে আসিয়ে দাঁড়ালাম। তখন রাজু বলল, কি রে, এখানে আসলি কেন? আগে ভিতরে চল, পরে বলি। তুই বললি না তোর বাসায় বস্তিতে? আগে চল। চলবো মানে? এত বড় বাড়িতে গেলে আমি আর তুই বাড়িটা নোংরা হয়ে যাবে। আরে আগে চল। তারপর আমরা ভিতরে ঢুকলাম। ঢোকার পর রাজু তো অবাক, কারণ দেওয়ালের সবখানে আমার ফটো। তারপর রাজু বলল, কি রে, এটা কাদের বাসা? সব দেখি তোর ছবি। এটা আমাদের বাসা। তুই বললি না তোদের বাসা বস্তিতে? তখন মিথ্যা বলছে। আর তোর বাবা রিক্সা চালায়, ওটাও মিথ্যে? আমার বাবা এই শহরের একজন নাম করা লোক। নীরা তোকে এত অপমান করেছে, তুই প্রতিবাদ করিসনি কেন? সময় হলে সব দেখতে পারবি। আর একটা মজার কথা আছে, যেটা শুনলে তুই বেহুশ হয়ে যাবি। সেটা আবার কি? ওই কলেজটাও আমাদের। মানি? যেই কলেজে আমরা পড়ালেখা করি, ওইটা আমার বাবার। তোদের কলেজ, তারপর নীরা তোকে অপমান করেছে আর তুই কিছুই বলিসনি? আর তোদের টাকা পয়সার অভাব নাই, তারপরেও তুই গরিব হয়ে চলাফেরা করিস কেন? তারপর রাজুকে সব বললাম। রাজু শুনে আমাকে জড়িয়ে ধরে বলল, তোকে আমি চিনতে ভুল করেছি। আমি দোয়া করি যেন সবাইরই তোর মতো একজন করে বন্ধু থাকে। আমরা কথা বলি, এর মধ্যে আম্মু এসে পড়েছে। রানা, এই ছেলেটা কে বাবা? আম্মু, বললাম না আমার একজন বন্ধু আছে। ওহ, তোমার নাম রাজু বাবা? জি আন্টি। তোমার আব্বু কি করে? আন্টি, আমার বাবা মা আমাকে ছোট রেখে মারা গেছেন। আজ থেকে মনে করবা তুমি আমার আর একটা সন্তান। তারপর রাজু কাঁদতে কাঁদতে আম্মুকে জড়িয়ে ধরলো। আর কাঁদিস না বাবা। এত কাঁদলে হবে কিভাবে? রানা, তুই রাজুকে কিছু মার্কেট করে দিস এখন। ঠিক আছে আম্মু। তারপর আমরা একটা মার্কেটে গিয়ে আমার জন্য রাজুর জন্য অনেক কিছু কিনেছি। তারপর আমরা দুজনে আমাদের বাসায় চলে আসলাম। আজ থেকে রাজু আমাদের বাসায় থাকবে। অতঃপর রাতের খাবার খেয়ে দিলাম এক ঘুমে। সকালে আব্বু ডাকলো, কিরে বাবা, তুই এখনো ঘুমাস? ঘুমের ভিতর বললাম, কে আমার বাবা? আমার বাবা তো কলকাতায়। আমি তোর বাবা, রাতে এসেছি। আমি মনে করেছি স্বপ্ন দেখতেছি আমি, তাই চোখ মুছতে মুছতে চেয়ে দেখি সত্যি আব্বু। আব্বু, তুমি কখন এলে? রাতে এলাম, তুই ঘুমিয়েছিলি, তাই তোর ঘুম ডিস্টার্ব করি নাই। তাই বলে আমাকে বলেও আসবে না? ঠিক আছে বাবা, আর এমন হবে না। মনে থাকবে তো? সব মনে থাকবে। তুই এখন ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আয়। ওকে আব্বু। তারপর ফ্রেশ হয়ে আমি আর রাজু নাস্তার টেবিলে গিয়ে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করতেছে। কি হলো, তোমরা খাচ্ছ না কেন? তোকে রেখে আমি কখনো খেয়েছি? এতদিন তো কলকাতায় একা একা খেয়েছো। আরে পাগল, তুই পাগলি। বাবা বলতে চেয়েছেন যে বাসায় আমাকে রেখে কখনো খায়নি। তুই আমাকে পাগলি বললি কেন? আরে তোরা চুপ কর। এবার আব্বুর নজর রাজুর দিকে গেল। আব্বু বলল, এটা কে? এটা আমার ছেলে। হোয়াট? আরে আব্বু, তুমি কখনো তো ঠিক হবে না। এটা আমার বন্ধু রাজু, ওর বাবা মা নাই, তাই ওকে আম্মু বলেছে ও আম্মুর ছেলের মতো। ও,
তোমার আম্মু তো আমাকে ভয় পেয়ে দিল। এটা শুনে তুই ভয় পাইছস? এখন যেটা বলবো সেটা শুনলে তুই মারা যাবি। থাক, আম্মু বলা লাগবে না। আমি চাই না আমার আব্বু এত তাড়াতাড়ি মারা যাক। মরলে মরবো, তবুও কথাটি জানতে হবে আমার। তারপর আম্মু আমার সব ঘটনা আব্বুকে বলে দিল। আব্বু তো পুরো ফায়ার। তোকে আমরা ছোটকাল থেকে একটাও ফুলের আঁচল লাগতে দেইনি, আর এতদিনে একটা মেয়ে তোকে থাপ্পড় দিয়ে দিছে। হাউ ফানি। আব্বু আসলে আসলে কি? ওই মেয়ে সাহস হয় কি করে আমার কলিজায় ডাক লাগানোর? আমার আব্বু গরম হলে কেউ কোনো কথা বলার সাহস পায় না, কারণ আব্বুর মাথা সহজে গরম হয় না। এখন আব্বুর মাথা যে পরিমাণ গরম আল্লাহ জানে কি হবে এখন। তারপরও আমি ভয়ে ভয়ে বললাম, আব্বু আমি ওকে কালকের অনুষ্ঠানের সামনে অপমান করব। মিথ্যা বললাম আর কি। ঠিক আছে, বাট আজ থেকে তুমি আমার ছেলে হয়ে থাকবা। জি আব্বু, এখন থেকে আমার নতুন জীবন শুরু, শুধু নীরার জন্য। তারপর আমি আর রাজু শহরের সবচেয়ে দামি রেস্টুরেন্টে আসলাম। গিয়ে দেখি সেখানে নীরা আর তার বান্ধবীরা সেখানে। আমি অর্ডার করেছি। তারপর আমরা নাস্তা করে বের হব। ঠিক তখনই রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় পিছন থেকে তিশা আমার হাতটি ধরলো আর বলল, কিরে, তোর নাস্তার বিল দিবে কে? সেটা আপনাকে বলতে হবে? তুই চুরি করে খেয়ে যাবি আর আমরা এই দেশের নাগরিক হয়ে তোদের কিছু বলবো না? আর তুই এই পোশাক কোথা থেকে পেলি? কোথা থেকে চুরি করেছিস আগে সেটা বল। এমন সময় রেস্টুরেন্টের ম্যানেজার আসলো আর তিশাকে বলল, কি হয়েছে ম্যাম, আপনি এই লোকের হাত ধরে আছেন কেন? দেখেন না, এই লোক আপনার রেস্টুরেন্ট থেকে খেয়ে বিল না দিয়েই চলে যেতে লাগলো। ম্যাম আপনি কি আমার ভালো চান? না হলে কি আমরা এই চোর ধরতাম? আমি জানি আপনি আমার ভালো চান, বাট আপনি যদি ওনার হাতটা না ছাড়েন তাহলে আমার চাকরি ছাড়তে হবে। হোয়াট? জি, আপনি ওনাকে চিনেন? চিনিনি মানে? ও তো আমাদের স্কুলে পড়ে, একটা মুচির ছেলে। ছি ছি ছি, এসব কি বলেন আপনি? আমি যেটা বলছি সেটাই। ভুল আপনি। কোথায় ও? ভুল করছেন। আপনি এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান আব্দুর রব চৌধুরীকে চিনেন? কেন, কি হয়েছে? এই স্যার তার ছেলে রানা চৌধুরী, আর এই রেস্টুরেন্টটা ওনার বাবার। তিশা এবার কি বলবে সে নিজেও জানে না। সে তুতলাতে তুতলাতে বলল, কি নাম ওর? জুবাইর না রানা চৌধুরী? আমি সেখান থেকে চলে আসি। কালকে আমাকে স্কুলে পুরস্কার দিবে, তাই কালকে ভাবছি অন্যরকম হয়ে যাব। তাই রাতে আব্বুকে বললাম কালকে আমাকে একটা গাড়িতে। আব্বু রাজি হয়ে গেল। তারপরের দিন সকালে সবার আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সব কিছু দামি দামি পড়েছি। আমার জীবনে এই প্রথম পড়েছি। হঠাৎ আম্মু নাস্তা করতে ডাক দিছে। তারপর নিচে গিয়েছি। সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যেন কোনো রাজপুত্র তাহাদের সামনে। তাই আমি বললাম, কি হয়েছে, তোমরা আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? তোকে আমি চিনতেই পারছি না। তুই আমার ছেলে রানা? বাবা, তোকে এখন আমাদের ছেলের মতো দেখতে লাগে। ভাই, তুই কি সেই যাযাবর যে নাকি প্রতিদিন তিশার অপমান গ্রহণ করতি? কেন? ও জুবাইর হবে। ও এখন থেকে আমার ছোট ভাই রানা চৌধুরী। আরে তোমরা চুপ করো, আমি তো আগের মতোই আছি। আরে না ভাই, তোকে এখন অনেক সুন্দর লাগতেছে, পুরো হিরোদের মতো। হয়েছে, আর পাম মারতে হবে না। আমি দেখতে হিরোর মতো এমন একটা মেসাল দেখাতো। ওকে, তাহলে শোন। তুমি চুপ করো মিতু। বল। নাম্বার 1, তোর চুলগুলো এখন হিরোদের মতো। নাম্বার 2, তোর শার্টের দুইটো বোতাম খোলা, যেখানে তোর বুকের লোমগুলো দেখা যায়। এটা আবার মেয়েরা পছন্দ করে। তুমি চুপ করো। নাম্বার 3, তোর বডি খুব নাইস, যা দেখলে মেয়েরা পাগল হয়ে যাবে। নাম্বার 4, তোর শরীরে যেই শার্ট আছে সেগুলো হিরোরা ব্যবহার করে। হয়েছে, আমাকে আর পাম দিতে হবে না। বিশ্বাস কর রানা, তোকে আজ অনেক সুন্দর লাগতেছে। হয়েছে, আব্বু নতুন গাড়ির চাবিটা দাও। এই নাও। তারপর আব্বুর থেকে চাবিটা নিয়ে আমি আর রাজু বেরিয়ে আসি। তারপর নতুন গাড়িতে চড়েছি, মনের সুখে ড্রাইভ করতেছি। তারপর স্কুলে ঢুকলাম। এমন গাড়ি থেকে সবাই হা করে তাকিয়ে আছে। সবাই ভাবতেছে অনুষ্ঠানে কোনো এমপি অথবা মন্ত্রী এসেছেন। যখনই গাড়ির দরজাটা আমি খুললাম তখন ভাবতেছি আগে কোন পা রাখবো। হঠাৎ দেখি তিশাও সবার মাঝে এসে গাড়ির দিকে তাকিয়ে আছে। এখন আমি মনে মনে বলতেছি এখন তিশাকে একটা সারপ্রাইজ দেব। ঠিক তখনই শালা রাজু নেমে গেছে। তারপর যখন আমি নামলাম সবাই হা করে তাকিয়ে আছে। তিশা তো পুরাই শখ খেয়ে গেল। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এরই মধ্যে কত যে বন্ধুত্ব হয়ে গেছে আল্লাহ জানে। 100-র মধ্যে 99% মেয়ে আমার বন্ধু। এখন আব্বু এসে গেছে।
স্কুলে। তারপর স্যার ঘোষণা দিল, এখন আপনাদের মাঝে পুরস্কার গ্রহণ করবেন এই শহরের সবচেয়ে বড় লোক জনাব মোহাম্মদ আব্দুর রব চৌধুরীর ছেলে রানা চৌধুরী। জনাব আব্দুর রব চৌধুরী এই শহরের শুধু একজন নয়, এই স্কুলের প্রতিষ্ঠাতা। এই স্কুলটা তিনি নিজেই তার ছেলের হাতে পুরস্কার তুলে দেবেন। সবাই একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে। 1 নম্বর হয়েছে জুবায়ের, আর এখন পুরস্কার নেবে কোনখানে রানা, আবার ওনার ছেলে নাকি? তারপর স্যার আবারও ঘোষণা বলল, আমরা রানাকে তার পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপর যখন আমি স্টেজে উঠলাম, সবাই হা করে তাকিয়ে আছে। আজকে স্কুলের সবাইকে একটা অন্যরকম সারপ্রাইজ দিয়েছে। অনুষ্ঠান শেষ, আমি আর বাবা যখন চলে আসবো ঠিক তখনই দেখি তিশা ক্যাম্পাসে বসে আছে। তখন আমি আব্বুকে বললাম, আব্বু, ওই মেয়ে আমাকে নিয়মিত অপমান করেছে। তারপর আব্বু আমাকে বলে, তুই এখানে দাঁড়া, আমি দেখে আসি। মনে মনে বলি, আজ আল্লাহ জানে তিশার কী হবে। বলতে বলতে দেখি আব্বু তিশার কাছে চলে গেছে। আমি অনেক দূরে, তাদের কথা শুনতে পাই নাই। আমি মনে করছি আব্বু তিশাকে একটা থাপ্পড় দেবে। ঠিক তখনই আব্বু হাতটি উঠালো থাপ্পড় দিতে। হঠাৎ হাতটি নামিয়ে নিল। তারপর দেখি মেয়েটি আব্বুর দিকে তাকাতেই আব্বু তাকে বুকে নিয়ে নিল। আমি তো মনে মনে ভাবতেছি, স্বপ্ন দেখতেছি। তারপর রাজু আসলো। আমি বললাম, কি রে, এখানে কি করিস? আরে রাখ, আগে তুই আমাকে একটা চিমটি খাতো। কেন? খেতে বলছে, খাবি। তারপর শালা এত জোরে চিমটি খেয়েছে আমার গোস্তই নিয়ে গেল। কি রে, এত জোরে দিলি কেন? তুই বললি তাই দিলাম। তাই বলে এত জোরে? রাখ, এখন বল কেন দিতে বলেছিস? ওদিকে দেখ বাবা আর তিশা। এটা মনে হয় আমি আর তুই স্বপ্ন দেখতেছি। আরে না, স্বপ্ন হলে তো আমাকে চিমটি দিলি, তাহলে এত ব্যথা পেলাম কেন? তাই তো। তারপর আব্বু চলে আসলো। আমি আব্বুকে জিজ্ঞাসা করেছি, আব্বু বললো কিছু হয়নি। তারপর আব্বু আর আমি রাজু বাসায় চলে আসলাম। আমি আম্মুকে সব বললাম। আম্মু দেখে হাসছে। আমার মাথা তো পুরো গরম। মনে মনে ভাবলাম, এরা কেউ আমাকে কিছু বলবে না? আমি কালকে তিশাকে সব জিজ্ঞেস করব। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে আমি অবাক, কারণ আমি মনে করেছি এটাও স্বপ্ন, কিন্তু চিমটিকে দেখলাম এটাও সত্যি। কিন্তু কিভাবে এটা সত্যি হতে পারে? আমি তো পুরো অবাক, কারণ দেখি নীরা আমার রুমে। তখন আমি নীরাকে আর কিছু না বলে আম্মুর কাছে চলে গেলাম। আম্মু, নীরা এখানে কেন? এই তোর দুঃসম্পর্কের কাজিন, আমি ওকে এই কলেজে পাঠাইছি ওকে স্মার্ট বানাতে। ও আচ্ছা, তাহলে এতদিন যা যা হয়েছে তা ছিল অভিনয়? হুম। তারপর আমাকে ভালোবাসার কথা বলে আমি অনেক অপমান করেছি, বাট কিছু হয় নাই। আমি তো কখনো ওকে ভালোবাসবো না। পরদিন কলেজে ক্যাম্পাসে বসে আছি, এমন সময় নীরা এসে আমাকে বলল, ভালোবাসি। তো তো আর কি, আমাকেও ভালোবাসবে? আমাকে তোর কি মনে হয় আমি পাগল? এটা কখনো বলেছিস? তাহলে কানের কাছে সবসময় জ্ঞানর জ্ঞানর করিস কেন? কানে কম শোনো? ডাক্তারের কাছে যাচ্ছ না কেন এখনো? মানে? মানে আর কি, আমি তোমাকে ভালোবাসার কথা বলি আর তুমি বলছো আমি ঘ্যানর ঘ্যানর করছি। কানে সমস্যা আছে বলেই তো আমার কথা শুনতে পাও না, উল্টা পাল্টা কথা শোনো। টাটিয়ে চড় দিবে একটা। দাও, না করলো কে? রানু জানু? খবরদার, আমার নাম রানা চৌধুরী, জুবাইর হোসেন রানা চৌধুরী। কতদিন বলেছি ওসব উল্টা পাল্টা নামে আমাকে ডাকবি না। আমি ওই 3 হাত লম্বা নামে তোমাকে ডাকতে পারবো না। ভালোবেসে ছোট্ট করে রানুই ডাকবো, পারলে ঠেকাও। তুই কি দিয়ে তৈরি রে? তোমার পাজরের হাড় দিয়ে। খবরদার, আর আজে বাজে কথা বলবি না, বলে দিলাম। আমি কি কখনো তোকে বলেছি আমি তোকে ভালোবাসি? তাহলে কেন আমাকে এত জ্বালাতন করিস কেন? আমার জন্ম হয়েছে তোমাকে জ্বালানোর জন্য, আর তোমার জন্ম হয়েছে আমার জ্বালাতন সহ্য করার জন্য। রানু সোনা, দেখ তুই আমার কাজিনের মতোই থাকবি, বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবি না। আমি তোর সিনিয়র কথা মনে রাখবি। সিনিয়র বলেই তো ভালোবাসি, জুনিয়র হলে তো স্নেহ করতাম। আমি আর কিছু না বলে ক্যাম্পাস ত্যাগ করলাম। বিকেলে বাসায় এসে গরম মাথায় আব্বুকে ডাকতে লাগলাম, আব্বু আব্বু। কিরে, কি হয়েছে? বাসায় এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিস কেন? আম্মু, আব্বু কোথায়? তোর বাবা তো এখনো অফিস থেকে ফিরেনি, কেন বলতো? মা, ওই নীরাকে কিছু বলবা, আমার লাইফে হেল্প করে দিচ্ছে মেয়েটা। ওই মেয়ের জন্য আমি ক্যাম্পাসে গিয়ে শান্তি পাই না। এই বাদর, মেয়ে মেয়ে করছিস কেন? ও না তোর কাজিন? হ্যাঁ, কাজিনকে জাস্ট কাজিনের মধ্যে থাকতে বলবা। ফোন করে বলে দিও ওই জন্য ওর লিমিট ক্রস না করে। তারপর আমি রুমে চলে আসলাম। আম্মু আবার
নীরাকে ফোন দিলাম। হ্যাঁ বড় আম্মু বলো। এই পাজি মেয়ে, রানার সাথে কি করেছিস তুই? রানা যেন কে বড় আম্মু? মায়ের খাবি বলে দিলাম। কি করেছিস কি? বড় আম্মু তুমি রানুজানের কথা বলছো? না, আমার বাপের কথা বলছি। রাখছি, তোর সাথে কথা বলে পাগল হতে চাই না। হ্যাঁ তাই করো, আমাদের স্বামী স্ত্রীর কথার মাঝে এসো না। কারা স্বামী স্ত্রী? আমি আর আমার হাজব্যান্ড। হাই হাই, এই কি অলক্ষণের কথা! তুই আবার বিয়ে কবে করলি? করিনি, করব। কাকে? আমার রানুজানুকে, বুঝলে। রাখি, বাই, টাটা। ফোনটা কেটে দিল নীরা। আম্মু ফোনের দিকে তাকিয়ে আছে। পরদিন ক্যাম্পাসে কয়েকজন বান্ধবী নিয়ে বসে আছে নীরা। তারা 3 বান্ধবী, নীরার সাথে ফারিয়া। এমন সময় আমি ঢুকলাম। আমার দিকে নীরা তার বান্ধবীর সাথীকে দেখিয়ে বলল, এই দেখো তোর দুলাভাই চলে এসেছে। কে আমার দুলাভাই? ওই রানুজানু। শোন, ও কিন্তু তোকে পছন্দ করে না। তাহলে তুই কেন বেহায়ার মতো ওর পিছনে পড়ে আছিস? আমার কাছে কিন্তু তোর সব কিছু বাড়াবাড়ি লাগছে। আরে থামো তো, বক বক করিস না। দেখতে দে, দেখ ওকে কি গর্জিয়াস আর হ্যান্ডসাম লাগছে। সত্যি রে, আজ রানা ভাইয়াকে সত্যি অনেক হ্যান্ডসাম লাগছে। আই ফারিয়ার বাচ্চা, তুই আমাকে ভাবি বললি কেন? যাক বাবা, আমি এবার তোকে কখন ভাবি বললাম? কানে কালা নাকি? বাজে বকবি না। আমাকে ভাবি কেন ডাকলি সেটা বল। এই নেশা পানি করেছিস নাকি? আমি ভাবি ডাকলাম কখন? আজব তো। কি রে নীরা, সব সময় এমন পাগলামি কেন করিস? তোকে তো ফারিয়া কিছু বলেইনি, আর তুই বলছিস ভাবি রেখেছে তোকে? হ্যাঁ ডেকেছে তো, আমি তো নিজের কানে শুনলাম। আর রানুকে ভাইয়া ডেকেছে। তাতে কি হয়েছে? আরে বুঝিস না কেন? রানুকে ভাইয়া ডাকা মানেই তো আমাকে ইনডাইরেক্টলি ভাবে ভাবি ডাকা। দুলাভাই কেন ডাকলো না? নেকা নেকা কান্না করে কথাগুলো বলি সেখান থেকে চলে গেল। ওইদিকে সাথী আর ফারিয়া গালে হাত দিয়ে বসে আছে। আমি বন্ধুদের সাথে কথা বলছি, এমন সময় নীরা আসলো। রানু রানু জানো, ওই ওই কুটনি ফারিয়া আজ আমাকে ভাবি ডেকেছে। কেন? তোমাকে দুলাভাই ডাকলে কি তুমি রাগ করতে? আমি তো জানি তুমি রাগ করতে পারতে না, বরং খুশি হতে। ঠিক বলেছি না? এই মেয়ে, সমস্যা কে তোর? হবু বউকে কেউ মেয়ে বলে? বোকা। কে কে আমার হবু বউ? আমি। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি কিন্তু চাচাকে বলে দিব। ভালোই হবে, আমাদের বিয়ের ডেটটা তাহলে তাড়াতাড়ি ফিক্স করে নেবে তারা। আমরা তাড়াতাড়ি একে অপরের কাছে আসতে পারবো। যাই হোক, কবে বলবো বাবাকে? এ কে রে ভাই, বলিয়ে কার বুঝে? আরে আমি ঠিকই বুঝি, তুমি বুঝতে চাও না। যাবি এখান থেকে? যদি না যাস তাহলে দিব 2-4টা। কোথায় দিবে? মানে? চরগুলো কোথায় দিবা জিজ্ঞাসা করলাম। আমার মাথায়। তো দাও না, আমাকে বলছো কেন? মাথায় চর খেলে মাথার চটগুলো খুলবে, তাহলে আমার কথাগুলো তোমার মাথায় তাড়াতাড়ি ঢুকবে। তুই যাবি এখান থেকে? যাচ্ছি। এইভাবে মানুষ ধমক দেয়? নীরা হন করে চলে গেল। তারপর রাজু আর রাকিবের সাথে কথা বলতেছি, এমন সময় রাজু বলল, মেয়েটা তোকে অনেক ভালোবাসে রে। রাজু, তুই এই বিছানের কথাগুলো ভুলে গেলি? ভুলিনি, কিন্তু এগুলো তো আন্টির কথাই করেছে। যার কথায় করুক না কেন, আমি অহংকারী মেয়েকে ভালোবাসতে পারবো না। আচ্ছা বাদ দে না রাজু এসব কথা। আচ্ছা রানা, তোর কেমন মেয়ে পছন্দ রে? জানি না রে দোস্ত, কিন্তু অহংকারী মেয়েকে নয়। ও তোকে অনেক ভালোবাসে। দরকার নেই এইরকম অহংকারী মেয়ের ভালোবাসায়। অনেক হয়েছে রে, এবার বাসায় যাওয়া যাক। তারপর সবাই বাসায় চলে গেলাম। রাতে খাবার খাইতেছি আমি, বাবা, মা, রাজু আর আপু। আমি এক পাশে, অপর পাশে আপু, রাজু, আব্বু আর আম্মু রান্না করে। এমন সময় আমার কাশি হলো। আম্মু পানি দাও। এই নাও পানি। আমি পানি খেয়ে খাবার খাবো ঠিক তখনই বললাম, আম্মু তুমি তো রান্না করে, রাজু, আপু তো অন্য পাশে, তাহলে আমাকে পানি দিল কে? তোমার বউ। নীরা কথাটি আমার কানের কাছে এসে বলল। আমি সহ সবাই হার্ট অ্যাটাকের অবস্থা। তারপর আমি আম্মুকে খাবারের পর বললাম, আম্মু এই মেয়ে আমাদের বাড়িতে কেন? কোন মেয়ে? নীরা। মেয়ে মেয়ে করছিস কেন? আর ও চাচার বাড়ি, ও যখন মনে হয় তখন আসবে। তাহলে ওই সময় ওইটা বললো কেন? কোনটা? আমার বউ। তুই ওর কথা এত সিরিয়াসলি নিস কেন বল? তুই জানিস ও একটা দুষ্ট মেয়ে, ও তো ছোট একটা মেয়ে। এতটা ছোট না, আর ওর দুষ্টুমি ওর কাছেই রাখতে বললো। আর কিছু বললাম না, ছাদে চলে গেলাম।
মাথাটা খুব গরম। যাকে আমি দেখতে পারি না সে নাকি সারাটা দিন আমাকে শুধু ডিস্টার্ব করে। একটা সিগারেট ধরালাম, চোখ বন্ধ করে টানতেছি। এমন সময় দেখি সিগারেট নাই, নিচে দেখি নীরা। তুমি এখানে কি করো? আর ভণ্ড ছেলেদের মতো সিগারেট খাচ্ছ কেন? আমি আমার বাড়িতে যখন ইচ্ছা যেখানে থাকবো, তাতে তোমার কি? আর সিগারেট সেটা আমার পার্সোনাল ম্যাটার, তোমার কি? আমার কোনো সমস্যা নাই। তুমি সিগারেট খেয়ে যখন তোমার ঠোঁটগুলো কালো হয়ে যাবে তখন কিন্তু আমি কিস দিতে পারবো না, বুঝলে রানুজানু? হোয়াট? কি মনে করিস তুই নিজেকে? আমাকে যখন ইচ্ছা যা ইচ্ছা করাবি, আমি কিছু বলবো না? আমি কখনো বলেছি তোকে ভালোবাসি? তাহলে তুই জোর করে আদায় করতে চাস? কথাগুলো রাগি ভেবে বললাম। যদি মনে করো তাহলে তাই। তুই একটা ফাজিল। তুমি আমাকে যাই বলো না কেন, কোনো লাভ হবে না। এইসব কথা আমার এক কান দিয়ে ঢুকবে আর অপর কান দিয়ে বেরিয়ে আসবে। তারপর আমি চলে গেলাম নিচে। ওইদিকে নীরা আমার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে আর হাসছে। পরদিন সকালে নাস্তা করে আমি কলেজে যাওয়ার জন্য রওনা হলাম। যখন বাইকে উঠবো ঠিক তখনই নীরা এসে আমার পিছনে বসেছে। তুই এখানে নাম নাম বলছি। নামবো কেন? তুমিও স্কুলে যাবে, আমিও যাব, তো একসাথে গেলে কোন সমস্যা? অনেক সমস্যা, নাম তো বলছি নাম। চাচা, চাচি। কিরে সারের মতো চেঁচাচ্ছিস কেন? তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমি চাচা চাচিকে বলে দিব যে তোমার গার্লফ্রেন্ড আছে। আমি তাদেরকে বলে দিব যে তুমি আমাকে নিয়ে গেলে আমি দেখে ফেলবো, তাই আমাকে নাও না। মানে? ব্ল্যাকমেল। তোকে আমি দেখে নিব। দেখার অনেক সময় পাবে, এখন চলো, সময় হয়ে গেছে। চল। তারপর আমি বাইক চালাইতেছি। এমন সময় আমাদের পাশ দিয়ে একটা সাইকেল চলে গেল। এমন সময় নীরা বলল, এই সাইকেলওয়ালা ভাই, আমাকে তোমার সাইকেলে একটু ছাড়বে? কেন, বাইকে চড়তে ভালো লাগে না তোর? এটা বাইক? হাসালে, যেটাকে সাইকেল ফেল করতে পারে। ওকে, তাহলে আমাকে শক্ত করে ধরে বস। তারপর ফুল স্পিড চালাতে লাগলাম। রাস্তায় ধুলা সব উড়তে আছে। নীরা তো ভয় আমাকে জড়িয়ে ধরে বলতেছে, স্পিড কমাও। আমার বাইকে ফার্স্ট টু লাস্ট গিয়ার। তারপর 30 মিনিটের পথ 10 মিনিটে চলে আসলাম। নীরা তো বই বই হাঁপাচ্ছে। যা এবার ক্লাসে। যাচ্ছি, যদি কোনো মেয়ের সাথে কথা বলিস না তাহলে দেখবি আমি কি জিনিস। তারপর নীরা চলে গেল। আমি মনে মনে বলতেছি, যাক বাবা, বাঁচা গেল। এভাবে প্রতিদিন নীরা আমাকে অত্যাচার করে। হঠাৎ একদিন নীরা কলেজের জন্য তৈরি হচ্ছে। এমন সময় নীরা আম্মুকে বলল, কিছু বলবা আম্মু? তুই এমন করস কেন? কি করেছি আম্মু? তুই রানাকে একটু শান্তিতে থাকতে দেস না কেন? তোমাকে কি বলেছে আম্মু? রানাই ফোন করে বলেছে। কি, তোমার কাছে নালিশ করেছে? তুই আবার ওর পিছু নিলি, তোর খবর আছে। নীরা হনহন করে রুমে চলে আসলো। তারপর আমার কাছে কল দিল। কি হয়েছে নীরা? তুমি কোথায় আছো? তোকে বলবো কেন? বলো না, তোমার সাথে কিছু কথা আছে। করে বলিস। তারপর নীরা জোর করে আমার কাছ থেকে ঠিকানা নিল। আমি আর আমার বন্ধুরা বসে গল্প করতেছি। এমন সময় একটি মেয়ে আমাদের সামনে দিয়ে যেতে লাগে। হঠাৎ করাইতে লাগলো। ঠিক তখনই আমি তাকে দৌড়ে ফেলেছি। তারপর বাসায় আসলাম। এমন সময় আব্বু আমার সামনে এসে দাঁড়ালো। কখনো এত রাগীভাবে আমার কাছে আসে নাই। তাই আমি বললাম, কি হয়েছে আব্বু? কি হয় নাই সেটা বল। মানে? তারপর আব্বু আমার গায়ে কিছু ফটো ছুঁড়ে মারলো আর বলল, রোমান্স করার জায়গায় কি অভাব পড়েছে? তোমার ছেলে, এটা ভাবতেও আমার ঘৃণা হয়। তুই এতটা খারাপ হবি আমি জীবনেও কল্পনাও করি নাই। আমি ফটোগুলো চেয়ে দেখি আজকে যেই মেয়েটা পড়ে যেতে লাগলো সেই মেয়েটা। যখন আমি দৌড়ালাম তখন কে যেন ফটো তুললো। বিশেষ করে আব্বু, আজকে ওই মেয়েটা পড়ে যেতে লাগলো, আমি তাকে ধরেছি, সেটার কে যেন ফটো তুললো। আর বলা লাগবে না, ভালো হয়ে যাও। তোমার সম্মানের দাম না থাকলেও আমার সম্মানের দাম আছে। এটা বলে আব্বু চলে গেল। আমার মাথায় তো কিছুই কাজ করছে না। এমন সময় একটা হাসির আওয়াজ পেলাম। সেদিকে নীরা হাসছে। এবার আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে। এই সব নীরা করেছে। তারপর রুমে চলে আসলাম। কিছুই ভালো লাগে না। তারপর ছাদে গেলাম। গিয়ে দেখি নীরা দোলনায় বসে রয়েছে। আমি বললাম, তুই এটা করলি কেন? কি করলাম? আমি জানি আজকের এই মেয়েটা তোর বান্ধবী ছিল। আমি তাহাকে বলেছি তার সামনে গিয়ে পড়ার অভিনয় করতে। ঠিক তখনই আমি ছবি তুলে ফেলেছি। কি মজা! কিন্তু এমন করলি কেন?
তুমি আমার আম্মুর কাছে নালিশ দিয়ে আমাকে বকা খাইয়েছো, আমি তোমার আব্বুর কাছে নালিশ দিয়ে বকা খাওয়াইছি। তখন আমি রাগীভাবে বললাম, তোর প্রতি আমার ঘৃণাটা আরও বেড়ে গেল রে। এটা বলি আমি চলে আসলাম। এদিকে নীরা আমার যাওয়া দেখতেছে। এমন সময় নীরার অজান্তেই নীরার চোখের কোণায় পানি চলে আসলো। আসবেই তো, আজকে যে আমি যেই কথা বলেছি নীরা তো খাটবেই। তারপর নীরা বাসায় গিয়ে দরজা বন্ধ করে আছে। দুপুরে কিছু খায় নাই। এবার রাত চলে আসলো। নীরার আম্মু কতবার বলেছে দরজা খুলতে, কিন্তু নীরা দরজা খুললো না। তারপর নীরার আম্মু নীরার রুমের সামনে ডিউটি করতেছে। এমন সময় নীরার আব্বু আসলো। নীরার আম্মুকে জিজ্ঞেস করলো কি হয়েছে। তারপর নীরার আম্মু সব বলেছে। তারপর নীরার আব্বু নীরার দরজায় টোকা দিতে দিতে বলল, নীরা দরজা খোল, তুই দরজা না খুললে আমি কিন্তু কান্না করে দিব। নীরা তার বাবার কান্না সহ্য করতে পারে না। তারপর নীরা দরজা খুললো। তারপর নীরার বাবা নীরাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর মা? তেমন কিছু না আব্বু, মাথাটা একটু ব্যথা করছে। নীরার আম্মু মনে মনে বলল, ঢং, আমি সেই সকাল থেকে ডাকতেছি, কোনো খবর নাই। এখন বাবা এসে কান্নার কথা বলতে দরজা খুলে দিল। চল নীরা। কোথায় আব্বু? ডাক্তারের কাছে। না আব্বু, ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে মানে? বললাম না আব্বু, ঠিক হয়ে যাবে। চলো এবার সবাই খেতে যায়। অনেক ক্ষুধা লাগছে আম্মু। তারপর রাতের খাবার খেয়ে নীরা ঘুমিয়ে গেল। কালকে সব কথা নীরা ভুলে গেছে। সকালে আমি নাস্তা করে স্কুলে চলে গেলাম। গিয়ে দেখি আমার একটা ফ্রেন্ড, তার নাম নিহা, তার সাথে ক্যাম্পাসে একসাথে বসে কথা বলি। এমন সময় নীরা সেখানে গেল। আই নেহা, তোকে বলেছি না আমার রানুজানের কাছে আসতে না? আমি রানাকে ভালোবাসি, রানাও আমাকে। সেটা বলার আগে ঠাস। আপনারা কি বুঝলেন? আপনারা কিছুই বুঝলেন না, আমিও বুঝলাম না। তাকে দেখে নীরা নিহাকে ছড় মারল। আমার মাথা তো পুরো গরম হয়ে গেছে, তাই আমিও নীরাকে ঠাস করে দিলাম একটা। পুরো কলেজ নিস্তব্ধ হয়ে গেছে। নীরা তো গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। নিহাও চলে গেল। তারপর রাজু আসলো। রানা, তুই কি কাজটা ঠিক করলি না? কি ঠিক করবো না করবো সেটা তোকে বলবো আমি? তুই নেহাকে ভালোবাসিস? আরে না, আমি তো জাস্ট নীরার হাত থেকে বাঁচার জন্য এসব করেছি। ওইদিকে নীরা তার বান্ধবীদের কাছে গেল। তারপর সব ফারিয়াকে বলল। অতপর ফারিয়া বলল, তুই শুধু শুধু রানার পেছনে হাঁটিস, কোনোদিনও তুই রানাকে পাবি না। তারপর নীরা কাঁদতে কাঁদতে বলল, আমি যে রানাকে ভালোবাসি। রাখ তোর ভালোবাসা, তুই তোর জীবনটাকে তোর মতো করে সাজা, তারপর দেখবি রানার থেকেও ভালো ছেলে তোর পেছনে ঘুরবে। ঠিক আছে, আজ থেকে আমি নীরা, আগে নীরা থাকবো না। তারপর নীরার বাসায় এসে রানার ফটোগুলো ডিলিট করে ফেলেছে। তারপর রানার ফোন নাম্বারও ডিলিট করে ফেলেছে, কারণ নাম্বার থাকলে মাঝে মাঝে কল দিতে মন চাইবে। পরদিন সকালে আমি নাস্তা করে কলেজে চলে গেলাম। নীরাও গেল, বাট নীরা আগের মতো আমার সাথে কথা বলে না, আমার দিকে তাকায়ও না। এভাবে আমাদের দিন চলতে থাকে। আমি নিহা আবার আমাকে ভালোবাসে। সে বলেছে আমি আবার নীরার থেকে সবার জন্য নিহার সাথে ভালোবাসার অভিনয় করি, কিন্তু নিহা তা জানে না। একদিন নিহা আর আমি কথা বলতেছি ক্যাম্পাসে বসে। হঠাৎ নিহা বলল ফুচকা খাবে, তাই আমি ফুচকা আনতে গিয়েছি। এসে দেখি নীরা নিহাকে ঠাস ঠাস করে 4টা চড় মারলো। আমি এসে নিহাকে জিজ্ঞেস করছি কি হয়েছে নিহা। তারপর নিহা কাঁদতে কাঁদতে বলল, রানা, আমি তোমাকে ভালোবাসি, এই জন্য এই সহ্য হয় না, তাই আমাকে বলো আমি তোমার জীবন থেকে চলে যেতাম। আমি রাজি হই নাই, তাই আমাকে চড় মারলো। তারপর আমি আমার রাগ কন্ট্রোল করতে না পেরে আমি নীরার গালে চড় মারলাম। নীরা চড়গুলো খেয়ে কিছুই বললো না, কাঁদতে কাঁদতে চলে গেল। তারপর আমি নিহার সাথে কথা বলছি, এমন সময় কে যেন পিছন থেকে আমার শার্ট ধরে তার দিকে ফিরালো। হঠাৎ আমাকে কে যেন পিছন থেকে টান মেরে ঠাস ঠাস করে লাগিয়ে দিল। যে কলেজে সবাই আমাকে ভয় করে সেখানে আমাকে চড় মারলো। হাউ ফানি! আমি তো পুরো গরম। সেদিকে ফারিয়া মানে নীরার বান্ধবী। আমি কিছু বলার আগেই ফারিয়া বলল, প্রথমে আমি সরি, আপনি আমার থেকে বড়, আপনাকে থাপ্পড় মারা আমার কোনো অধিকার নেই। আমাকে থাপ্পড় মারলে কেন? আপনি নিজেকে কি মনে করেন? কেন? আমি আবার কি করলাম? কেন আপনি নীরাকে শুধু শুধু চড় মারলেন কেন? শুধু শুধু কেন মারবো? ও নিহাকে কি বলেছে তুমি শোনোনি? নীরা কি বলেছে সেটা শুধু নেহার মুখ থেকেই শুনে আপনি নীরাকে মারলেন। নীরাকে জিজ্ঞেস করেছেন নেহা যা বলছে তা কি সত্যি? কি জিজ্ঞেস করবো? নিহা তো সত্যি কথাই বললো। নেহা একটুও সত্যি বলেনি। কি বলতে চাও? আর তুমি কিভাবে জানলে এগুলো সত্যি না? তাহলে শুনিন, নীরা আজকে কলেজে আসতে একটু দেরি হয়ে গেছে, তাই সে তাড়াহুড়ো করে কলেজে ঢুকেছে।
এমন সময় নেহার সাথে ধাক্কা খায়। তারপর নীরা নেহাকে সরিও বলে, কিন্তু নেহা তাকে একের পর এক অপমান করেই যাচ্ছে। এমনকি শেষ পর্যন্ত তার মা বাবাকে নিয়ে গালি দিল। এমন সময় নীরা নিজেকে কন্ট্রোল করতে পারেনি, তাই দিয়েছে। তাহলে নীরা বলো না কেন? নীরা কি বলবে? সে তো নেহার কথা শুনে নিস্তব্ধ হয়ে গেছে। তারপর আমি নেহাকে জিজ্ঞেস করলাম, নেহা ও যা বলে তা কি সত্যি? না, ও যা বলে সব মিথ্যা। তারপর রাজু জানি কোথা থেকে এসেছে। তারপর রাজু বলল, রানা, ফারিয়া যা বলেছে সব সত্যি। তুই জানলে কিভাবে? আমি ক্লাসের থেকে এসে দেখি নীরা তাড়াতাড়ি আসতেছে। তারপর যা হয়েছে তা তো ফারিয়া বলেছে। এখন আমি সব বুঝে গেছি। তারপর আমি নিহার কাছে গেলাম, নিহাকে জিজ্ঞেস করেছি, নিহা তুই এতটা খারাপ আমি আগে বুঝিনি। বিশ্বাস করো রানা, আমি তোমাকে ভালোবাসি। কেউ চায় না যে তার ভালোবাসার মানুষ অন্য কাউকে ভালোবাসুক। নিহার কথা শুনে আমি নিস্তব্ধ হয়ে গেছি। আমি নিহার প্রেমে পড়ে গেছি। তারপর আমি আর নিহা চলে আসলাম। ভাবতেছি নিহা যেটা বলেছে সেটাই তো ঠিকই। ওইদিকে ফারিয়া নীরার কাছে গিয়ে দেখে নীরা কাঁদতেছে। এমন সময় ফারিয়া পিছন থেকে নীরার কাঁধে হাত দিল আর বলল, আরে কাঁদিস না, আমি রানাকে বুঝিয়ে দিয়েছি আমার বান্ধবীকে কাঁদানো কি জিনিস। কি করছিস? তেমন কিছু করিনি, তোরে যা দিয়েছে তার সুদে আসলে রানাকে দিয়ে এসেছি। তুই কি করছিস সেটা বল, উল্টাপাল্টা কিছু করিস নাই তো? কিছু করিনি, শুধু 4টে থাপ্পড় দিয়েছি। তুই এটা কি করলি আমার জন্য? তোকে কাঁদাবে, আমি কিছু বলবো না। আমি বাসায় যাই রে। ওকে। তারপর নীরা বাসায় চলে গেল। আমিও বাসায় চলে গেলাম। যাওয়ার পরে নিহা কল করলো। হাই জানু। বলো। বাসায় কখন পৌঁছালে? মাত্র। তুমি কি করো? এই তো তোমার কথা ভাবতেছি। ভালো। তুমি কি করো? এই তো আমার সোনার সাথে কথা বলতেছি। ঠিক আছে, তুমি খেয়ে ঘুমিয়ে যাও। তুমিও। তারপর আমি ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে দিলাম এক ঘুম। ওইদিকে নীরা দরজা বন্ধ করে কাঁদতে থাকে। আজকে নীরার আব্বু কান্নার কথা বলার পরও নীরা দরজা খোলে না। নীরা একটা কথাই ভাবতেছে, যে জীবনে কেউ আমাকে একটা ফুলের আঁচড় দেয় নাই, আর আজকে রানা ভালোবাসা কি এত কষ্ট? আমি তো রানাকে ভুলে গেছি, তাহলে এমন হলো কেন? পরদিন সকালে ক্যাম্পাসে আমি আর রাজু, ইমাম, সাকিব সবাই বসে গল্প করতেছি। এমন সময় নিহা আমাকে কল দিল। আমি সেখান থেকে উঠে একটু আড়ালে গিয়ে ফোন ধরলাম। হ্যালো নিহা, কেমন আছো? একটা কথা বলি। একটা কেন, 10টা বলো। তুমি দিবে তো? অবশ্যই দিব। আমার আম্মুর খুব অসুস্থ, যদি পারো তাহলে 20,000 টাকা দাও। এত টাকা দিয়ে কি করবে? আমি জানতাম তুমি একটার পর একটা প্রশ্ন করবা। ঠিক আছে, আমার টাকা লাগবে না। ওকে শোনা, রাগ করো না। তোমার বাসার ঠিকানা বলো, আমি নিয়ে আসছি। তোমার আশা লাগবে না, আমি আসতেছি। ওকে। তারপর নিয়ে আসি, আমার থেকে টাকা নিয়ে চলে গেল। রাজু সব দেখেছে, তাই রাজু এসে জিজ্ঞেস করলো, তুই এতগুলো টাকা ওকে দিলি কেন? ওর আম্মু অসুস্থ তাই। আম্মু অসুস্থ মানে? অসুস্থ মানে অসুস্থ। ওর আম্মু থাকলে তো অসুস্থ হবে। মানে থাকলে অসুস্থ হবে, এটা কেমন কথা? কি বলতে চাস তুই? ওর আম্মু 1 বছর আগে মারা গেছে। কি? শোন, নেহা তোকে ভালোবাসে না, সে ভালোবাসে তোর টাকা পয়সাকে। রাজু আর একটা কথা বলে নিহার নামে তুই আমার কি হস সেটা আমি ভুলে যাব। তুই ভালোবাসার প্রেমে অন্ধ হয়ে গিয়েছিস। তুই এখনো চিনলি না কোনটা সত্যিকারের ভালোবাসা আর কোনটা মিথ্যে ভালোবাসা। এটা বলে রাজু চলে গেল। আমি চলে গেলাম। আমি ভাবতেছি নিহা মিথ্যা কথা বলে টাকা নিল কেন। ওইদিকে নিহা টাকা নেওয়ার পর একজনকে জিজ্ঞেস করলো, নিহা এত কম টাকা? মাত্র শুরু, আস্তে আস্তে আনতে হবে। ওকে, দেখিও ধরা যাতে না পড়ো। জীবনেও পারবো না। আজকে রাতে নিহা আর ফোন দিল না। আমি মনে করেছি হয়তো কোনো কাজে আটকে গেছে, তাই আমিও আর ফোন দিই নাই। তারপর দিন আমার দাদু খুব অসুস্থ, তাই আমরা আর নীরেরা সবাই গ্রামে চলে গেলাম। কিন্তু দাদু অসুস্থ না, মিথ্যা বলেই আমাদের নেওয়া হয়েছে। 2 দিন ছিলাম গ্রামে, কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না, তাই নিহার সাথে কথা হয় না। তাই আজকে আমি শহরে চলে আসলাম। সবাই মানা করেছে, কিন্তু নিহার জন্য মনটা খুব খারাপ হয়ে গেছে, তাই চলে আসলাম। আস্তে আস্তে রাত হয়ে গেছে। নিহাকে ফোন দিয়েছি, বাট ফোন বন্ধ। পরদিন সকালে কলেজে গেলাম, গিয়ে শুনতেছি নিহা নাকি গত 3 দিন কলেজে আসেনি। মনে করেছিলাম কোনো সমস্যা, তাই ইমামকে জিজ্ঞেস করলাম নিহার কি হয়েছে। কই জানি না তো। এই কদিন আমার খবর নিতে আসে নাই। না, তার ফোনে কল দে। তার ফোন বন্ধ। তাহলে তার বাসায় যা। আমি তো তার বাসা চিনি না। আমি চিনি, চল। তুই চিনিস কিভাবে?
তুই একটা মেয়েকে ভালোবাসিস, আমি তার খবর রাখবো না, এটা কেমন কথা? তারপর আমি আর ইমাম নিহাদের বাসায় চলে গেলাম। ইমাম নিচে বসেছিল, আমি কাজের লোককে জিজ্ঞেস করে নিহার রুমে গেলাম। নিহার রুমে গিয়ে যা দেখলাম সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম নিহা একটা ছেলের সাথে তার রুমে। ছেলেটার গায়ে কিছু ছিল না। তারপর ছেলেটি আমাকে দেখে চলে গেল। নিহা আমার কাছে সে তুতলাতে তুতলাতে বলল, তুমি এখানে? বলার সাথে সাথে তার গালে বসে দিলাম 4টা চড় আর বললাম, আজকে যার জন্য আমাকে দূরে সরিয়ে দিলে দেখবে একদিন সেও তোমাকে রেখে চলে যাবে। শিহাব আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। তাহলে এতদিন আমার সাথে যা যা করেছো তা কি ছিল? এতদিন তোমার সাথে অভিনয় করতাম। আজ আমাকে দূরে সরিয়ে দিলে দেখবে শিহাবও তোমাকে দূরে সরিয়ে দেবে, না হলে আজকে তোমাকে একা রেখে চলে যেত না। তারপর চলে আসলাম। জীবনে সত্যি ভালোবাসাটা বুঝলাম না। তারপর সেদিন গ্রামে চলে গেলাম। সবাই আমাকে দেখে তো অবাক, কারণ গতকালকে চলে গেলাম আর আজকে চলে আসলাম। দেখি সবাই গল্প করে, বাট নীরাকে কোথাও দেখি না। সবগুলো গড়ে নীরাকে খুঁজলাম। এখনো বাকি আছে দাদুর রুম। দাদুর রুমে বয়ে বয়ে ঢুকলাম। ঢুকে দেখি সেখানেও নীরা নাই। এখন নিজের থেকে কেমন জানে লাগে। হঠাৎ দাদু এসে বলল, কাউকে খুঁজতেছো দাদু ভাই? কই না তো। তাহলে এত পেরেশান হয়ে কাকে খুঁজতেছো? কাউকে না, তোমার বাড়িটা দেখে খুব ভালো লাগলো, তাই সব রুমটি দেখতেছি। ও। তারপর সেখান থেকে চলে গেলাম। হঠাৎ দেখি কিছু মেয়েরা বাড়ির বাইরে হাসছে। মনে করেছিলাম সেখানে আছে, কিন্তু না, একে একে সবাই চলে গেল। নীরাকে দেখলাম না। মনটা খুব খারাপ হয়ে গেল। মনটা খারাপ করে বাইরে গালে হাত দিয়ে বসে আছে। এমন সময় মিতু, মানে আমার বড় বোন, এসে বলল, কি রে, গালে হাত দিয়ে বসে আছিস কেন? বউ হারিয়ে গেছে? কি বললি? হারিয়ে কি বলতে গিয়ে কি বলে ফেলেছি। আরে না, মজা করেছি, কলেজের কথা মনে পড়ছে। ও। তারপর আবু চলে গেল। কিছুক্ষণ পর দেখি নীরা একটা ছেলের সাথে আসতেছে। প্রথম নীরাকে দেখে খুশি হলো, পরে ছেলেটাকে দেখে মনে খুব রাগ হলো। তারপর নীরা আমার সামনে ছেলেটাকে নিয়ে গেল। রাতে সব একসাথে খেতে বসেছি। এমন সময় দাদু বলল, রানা, কালকে নীরা আর তুই গ্রামটা ঘুরে আসিস। মনে মনে অনেক খুশি হয়েছি। না দাদু, আমি রায়হানের সাথে যাব। কেন, রানার সাথে যেতে কোনো সমস্যা আছে? না দাদু, আর রায়হান ভাইয়া সময় নেই আমাকে ঘুরে দেখানোর। নীরার মুখে বাইয়া ডাকটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেছে। তারপর খাবার খাওয়া থেকে উঠে গেছে। দাদু বলল, কি রে, তোর আবার কি হলো? কিছু না দাদু। তাহলে খাবার না খেয়ে উঠলি কেন? ক্ষুধা লাগেনি। না লাগলে বসছিলি কেন? সবাই দেখে কিছু বলতেছে, দেখি নীরা কিছু বলে না। তারপর রুমে চলে গেলাম। গিয়ে ভাবতেছি, আমি কি নীরাকে আজীবনের জন্য হারিয়ে ফেলেছি? নীরাকে আমি আর পাবো না? নীরার মুখে আর কখনো রানু জানু শুনবো না? ভাবতে ভাবতেই ঘুমে গেলাম। তারপর সকালে দেখি রায়হান বাইক নিয়ে এসেছে। নীরা বলল, তুমি একটু দাঁড়াও, আমি রেডি হয়ে আসতেছি। ওকে। তারপর নীরা রেডি হয়ে বাইকে বসে বলল, রায়হান, তুমি শার্ট পাল্টালে কখন? আর তোমার মুখে হেলমেট আগে ছিল না তো? কিছু না বলেই বাইক চলতে লাগলো। আবার নীরা বলল, কেন কিছু বলছো না কেন রায়হান? কোনো কথা না বলে তাই নীরা রেগে গেল। আই, কে তুমি? কথা বলছো না কেন? রায়হান কোথায়? এমন সময় মুখ থেকে আমি হেলমেটটি সরিয়ে নিলাম। তুমি? রায়হান কোথায়? তোমার সাথে আমার কিছু কথা আছে। তারপর আমি নীরাকে একটা নির্জন জায়গায় নীরাকে নিয়ে গেলাম আর বললাম, নীরা, আমাকে ক্ষমা করে দে। কিসের ক্ষমা? আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। কিসের অন্যায়? তোকে অনেক কষ্ট দিয়েছে। আপনি আমাকে কি কষ্ট দিবেন? সেটা তো আমার দোষ ছিল। নীরা, আমি তোকে ভালোবাসি। কেন আমাকে অপমান করে আপনার মন মেটে নাই? সত্যি আমি তোর সাথে অন্যায় করেছি, আমাকে তুই ক্ষমা করে দে। কেন নেহা, কি হয়েছে? নেহা আমাকে ভালোবাসে না। এটা বলার সাথে সাথে নীরা চলে গেল। আমি একটু গ্রামটা ঘুরে দেখতেছি। ওইদিকে নীরা বাসায় গিয়ে বেগ গোছাতে লাগলো। তখন নীরার আম্মু বলল, কিরে, আমরা তো কাল যাব, তুই আজকেই ব্যাগ গুছাস কেন? আম্মু, আমি এখন চলে যাব। কেন, কি হয়েছে? না কিছু হয় না, কলেজে অনেক দিন হলো যাইনি তাই। নীরা আবার যখন যা বলে তাই করে, তাই কেউ আর তাকে বাধা দিল না। নীরা চলে গেল। আমি বাসায় চলে আসলাম। যখন নীরাকে দেখলাম না, তখন আবুকে জিজ্ঞেস করছি। আপু বলল নীরা চলে গেল। তাই দেরি না করে আমিও চলে গেলাম স্টেশনে। গিয়ে দেখি নীরা বসে আছে। আমি বললাম, কে, কোথায় যাচ্ছিস? কেন, বাসায় কেউ কিছু বলে নাই? এতে কিছু বাদ দে, চল আমার সাথে বাসায়। আমি যাব না। তুই যাবি নাকি জোর করে নিব? আমি যাব না, বললাম না। ওকে। তারপর নীরাকে খুলে নিলাম। কি করছিস? সবাই দেখছে তো। করার কিছু নাই,
তুই যাবি না তাই এমন করতে বাধ্য হলাম। ওকে, যাব। নামা বলছি, নামা। আমি তারপর নীরাকে নামিয়ে নিয়ে বললাম, আজ থেকে এক বেলা খাবি। কেন? তুই খুব ওজন, তাই শরীর কমাবি, না হলে আমি তোকে খুলে নিতে পারবো না। কি করবে তুমি? দেখেই নে। আমি হ্যাঁচকা টানে নীরাকে পাজা করে কোলে তুলে নিলাম। নীরার চোখ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। আমি এরকম করব সেটা ভাবতেও পারিনি নীরা। কুলের মধ্যে থেকে নীরা হাত পা নাড়িয়ে নামার চেষ্টা করতে করতে বলল, কি করছো এসব? নামা বলছি। নামাবো না। দেখো, ভালো হচ্ছে না কিন্তু। এটা তোমার বাসা না যে এরকম করবে। এটা একটা পাবলিক প্লেস। সবাই কি ভাবছে বলো তো? যা খুশি বাবুক, আমার কিছু যায় আসে না। তুই বাধ্য করেছিস আমাকে এইসব করতে। ভালোই ভালো যদি যেতে চাইতি তাহলে এমন করতে না। এখন পুরোটা রাস্তায় ভাবে নিয়ে যাবো তোকে। তোমার কি মাথা খারাপ? প্লিজ নামিয়ে দাও। সবাই কিভাবে তাকিয়ে আছে দেখো। যদি এখান থেকে সরাসরি বাড়িতে যাস তাহলে নামাবো। ঠিক আছে, নামাও। ওকে, নামাচ্ছি। আমি নীরাকে নামিয়ে দিলাম। নীরাও বাধ্য মেয়ের মতো আমার সাথে বাড়িতে গেল। বিকালবেলা উঠানের এক কোণে বসে আছে নীরা। মনের মধ্যে রাগ, অভিমান, কষ্ট হাজার পরিমাণ জমে আছে নীরার। প্রকাশ করতে পারছে না কারো কাছেই। মনের মধ্যে চাপা কষ্টটা কারো কাছে প্রকাশ না করতে পারলে কষ্টটা দ্বিগুণ হয়ে যায়। নীরার অবস্থাও তাই। চোখের এক কোণে পানিগুলো জল জল করছে। বুকের মধ্যে হাহাকার চলছে। না পারছে কারো কাছে বলতে, না পারছে সইতে। আমি বিকালে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে গিয়ে প্রাকৃতিক হাওয়া লাগাতে লাগলাম নিজের শরীরে। আমি উঠোন পায়চারি করার সময় দেখতে পেলাম নীরা চেয়ারে বসে আছে গভীর মগ্নে। সে বাতাসে চুলগুলো উড়ছে নীরার। বেশ লাগছে তাকে দেখতে। মুচকি একটা হাসি দিয়ে নীরার সামনে গিয়ে দাঁড়ালাম। নীরা ভ্রুক্ষেপ নেই আমার দিকে। আমি হালকা হেসে বললাম, কি বাবা হচ্ছে ম্যাডাম? কি হলো, মুড অফ কেন? কি কথা বলবি না? আমাকে একটু বিষ দিতে পারবি না? ভাবতে হাসি পায় যে আমি একটা মানুষ। আমি তো নামে মানুষ। আমার তো কোনো চাওয়া পাওয়া, কোনো ইচ্ছে নেই। থাকলেও তো পূরণ করতে পারি না। আমি যা করি সবই ভুল, সবটাই অন্যায়। তোমাকে ভালোবেসেছিলাম, সেটাও ছিল আমার ভুল। সেটা ছিল মস্ত বড় অন্যায়, যার জন্য পদে পদে আমাকে অপমানিত হতে হয়েছে, চড় থাপ্পড়ও খেতে হয়েছে। বাবা মার চোখের মণি ছিলাম। আমাকে থাপ্পড় দেওয়া তো দূরের কথা, কোনোদিন ফুলের আঁচড়ও লাগতে দেয়নি তারা। আমাকে কিন্তু ভালোবাসার অপরাধে আমাকে অনেক অনেক থাপ্পড় নীরবে সহ্য করতে হয়েছে। হবে না কেন? আমি যে অন্যায় করেছিলাম। যতই তোমার কাছে যেতে চেয়েছি ততই তুমি আমাকে দূরে ঠেলে দিয়েছো। যখন দেখলাম আমার ভালোবাসার মানুষ আমাকে তার কাছ থেকে আরো বেশি দূরে সরাতে অন্য মেয়ের সাথে জড়াচ্ছে, তখনও কোনো প্রতিবাদ করিনি, নীরবে সরে গেছি। সরতে তো হতোই। আমি যে অন্যায় করেছি। আস্তে আস্তে তোমাকে ভুলে নিজের অন্যায়গুলোকে শুধরাতে যাচ্ছি। এখন এসেছো তুমি ভালোবাসার দাবি নিয়ে। এখন আমি তোমার কাছ থেকে অনেক দূরে থাকতে চাচ্ছি, কিন্তু না, তুমি এখন আমাকে কাছে টানছো। এখন এটাও আমার অন্যায়? আমি ভালোবাসতে গেলেও অন্যায়? আমি এখন কি করব একটু বলবে কি আমায়? আমি কি কোনো খেলনা যে যার ইচ্ছে হলো খেললো, খেলা শেষ হলেই ফেলে দিল? কথাগুলো বলেই নীরা অজুরে কাঁদতে লাগলো। আমি মাথা নিচু করে বসে আছি নীরার সামনে। আমার চোখেও পানিগুলো জলমল করছে। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না আমার। নীরা উঠে চলে গেল আমার উত্তরের অপেক্ষা না করে। 2 দিন কেটে গেল। নীরা আর আমার ফ্যামিলি ঢাকায় ব্যাক করেছে কিছুক্ষণ আগে। নিজের বাসায় চলে গেল সবাই। এদিকে নীরা মন খারাপ করে রুমে বসে আছে। আসার সময় কাহিনী পর্যন্ত। পরদিন ভার্সিটি চলে যায় নীরা। গিয়ে আগে ফারিয়া আর তোমার সাথে দেখা করে। কতদিন পর দেখা। নেটওয়ার্ক সিগন্যালের কারণে ফোনেও যোগাযোগ করতে পারেনি ওরা। ক্লাস শেষে ক্যাম্পাসে গিয়ে বসে ওরা 3 জন। এমন সময় ফারিয়া মোবাইলে কল আসে। ফারিয়া কিছুটা আড়ালে গিয়ে কি কথা বলে কে জানে, কিন্তু নীরার চোখ ফাঁকে দিতে পারেনি। কথা বলা শেষ করে ওদের সাথে আবার যোগ দিয়ে ফারিয়া। কাজে এসে বসতেই হাত থেকে ছু মেরে ফোনটা নিয়ে নেয় নীরা। হতবাক হয়ে তাকিয়ে তাকে ফারিয়া। নীরা ডায়াল কলে দেখলো কিছুক্ষণ আগে যে কলটা এসেছে সেটা কলেজে দিয়ে সেভ করা। কি ব্যাপার, তলে তলে এত কিছু? আর আমরা জানি না? এটা কিন্তু খুব খারাপ। কে হয়েছে রে নীরা? তুই নিজেই দেখে নে কি হয়েছে। এই বলে নীরা তো আমাকে সেভ করা নাম্বারটা দেখায়। তারা দুজন মিলে ফারিয়াকে এমনভাবে ধরে যেন অনেক বড় কিছু চুরি করেছে। নীরা আর তোমার জোড়াজুড়িতে সবটা খুলে বলল ফারিয়া। কিছুদিন হলো আমি নিজেদের বিজনেসের কাজে জয়েন দিয়েছি। বাবা এখন অনেক খুশি, এইদিকে আমিও অনেক খুশি। লেখাপড়া করছি, পাশাপাশি বিজনেস সামলাচ্ছি। যদিও বেশ দখল যাচ্ছে আমার। রেগুলার ভার্সিটিতে যেতে পারি না আমি, তারপরও মাঝে মাঝে যাই, কিন্তু নীরাকে পাই না। নীরার কোনো সমস্যা হলো না তো? চিন্তায় পড়ে গেলাম। এদিকে নীরা ছাদে বসে ফোনে গান শুনছিল। এমন সময়
নীরার আম্মু এসে বলল, এই অসময়ে ছাদে বসে আছিস কেন? ভালো লাগছে না, তাই বসে আছি। কেন? রানা এসেছে, তোকে ডাকছে। কেন? সেটা আমি কি করে জানবো? তুই গিয়ে দেখ কেন ডাকছে। আচ্ছা যাও, আমি আসছি। মা চলে গেল। নীরা মনে মনে ভাবছে, এই রানা আবার কেন আসলো। মনের মধ্যে অনেক দ্বিধা নিয়ে নিচে নামে। হ্যালো নীরা। আমাকে কোথাও দেখতে পেল না নীরা। মাকে জিজ্ঞাসা করলো, রানা কোথায় মা? তোর রুমে আছে হয়তো। নীরা নিজের রুমে আসলো। খাটের উপর বসে আছে আমি। নীরার উপস্থিতি পেয়ে নীরার দিকে তাকালাম। নীরা বিনা সংকোচে জিজ্ঞেস করলো, কখন এলে? এতে কিছুক্ষণ হলো। আমাকে ডাকছো কেন? কেন ডাকতে পারি না? কোনো প্রয়োজন তা তো দেখি না। কোথায় ছিলে এতক্ষণ? তোমার না জানলেও চলবে, কেন এসেছো সেটা বলো। তুই কি আমাকে কোনো ক্ষমা করতে পারবি না? ক্ষমা করার মতো কিছু করেছো নাকি? ভার্সিটি যাস না কেন? ইচ্ছে করে না তাই। আমাকে মাফ করা যায় না নীরা? আমি যে তোকে খুব ভালোবেসে ফেলেছি। এটা বলার জন্য এসেছো? প্লিজ নীরা, সিক্রেট করিস না, একবার ভেবে দেখ। কোনো ভাবনা চিন্তা ছাড়াই তোমাকে ভালোবেসেছিলাম, সেটা এখন ছাই হয়ে গেছে। আর ভেবে দেখার কথা বলছো? ভেবে চিন্তে কখনো ভালোবাসা হয় না, ভালোবাসা হঠাৎ করে হয়ে যায়। কিভাবে হয়ে যায় কেউই বুঝতে পারে না। ভালোবাসা হঠাৎ করে হয়ে যায় ঠিকই, কিন্তু হঠাৎ করে শেষ হয়ে যায় না। তুই তো আমাকে ভালোবাসিছিলি, তাহলে এখন কেন এমন করে পাল্টে গেছিস তুই? কখনো যদি মনে হয় আমি বদলে গেছি, তাহলে বুঝে নিও তোমার করা সেই একটু একটু অবহেলাগুলো আমাকে কঠিন করতে বাধ্য করেছে। কথাটা বলে একটা গভীর নিঃশ্বাস ছাড়ল নীরা। আমি একটা দীর্ঘ শ্বাস ছেড়ে উঠে চলে গেলাম নিজ গন্তব্যে। ওদিকে নীরবে চোখের পানি ফেলতে লাগলো নীরা। যতই বলুক বলে গেছে, কিন্তু ভালোবাসা কি বলা যায় এতই সহজ? তোমার বিয়ে ডেট ফিক্সড হয়ে গেছে, সামনের মাসে 1 তারিখ। আরও 17 দিন পরে বিয়ে, কিন্তু কেনাকাটা শুরু করে দিয়েছে এখনই। মেয়েদের শপিং বলে কথা। বিকালে নীরা আর ফারিয়াকে নিয়ে শপিংয়ে যাবে তমা। দুপুরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়েছে নীরা। ফোন করে সবাই এক জায়গায় এক হয়েছে। শপিং মল 3 জনে খুব ঘুরে ফিরে দেখেছে। এটা পছন্দ করেছে তো ও ওটা পছন্দ করেছে। তোমার জন্য 3টা শাড়ি কিনলো, সাথে কটা 3 পিস আর প্লাজো কিনলো। নীরা অনেকক্ষণ ধরে একটা ব্ল্যাক আর নেভি ব্লু কম্বিনেশনে একটা লেহেঙ্গা নেড়ে ছেড়ে দেখছে। প্রাইস একটু বেশি, 12,000 টাকা। এত টাকা সাথে আনেনি নীরা, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও কিনতে পারছে না সে। কারো কাছে প্রকাশ করলো না, কিন্তু আমি সব আড়াল থেকে দেখছি। পরদিন সকালে নাস্তা সেরে ড্রয়িং রুমে বসে আছে নীরা ও তার আম্মু। এমন সময় কলিং বেলটা বেজে উঠলো। নীরার আম্মু উঠে গিয়ে দরজাটা খুলতে একটা কুরিয়ারের লোক দেখতে পেল। নীরার আম্মুকে বলল, এখানে নীরাকে? নীরা আমার মেয়ে। ওর নামে একটা পার্সেল আসছে। তুই কিছু অর্ডার করতেছস নীরা মা? না মা, কি হয়েছে? অনলাইনে কিছু অর্ডার করতেছস? আরে না। তোর নামে পার্সেল আসলো। আমার নামে পার্সেল? আবার কে পাঠালো? তারপর নীরা লোকটির দেওয়া একটা পেপারে সাইন করে প্যাকেটটা নিয়ে সোফায় গিয়ে বসলো। প্যাকেটে কোনো নাম নেই, কে পাঠাইছে তাও সে জানে না। কি আছে এটাতে, খুলবে কি খুলবে না তা ভাবতেছে। অনেক ভেবে প্যাকেটটা করলো। খোলার পর নীরা অবাক হয়ে গেল। এটা তো কালকের সেই লেহেঙ্গাটা, যেটা আমি কালকে পছন্দ করেছি। কে পাঠালো? ফারিয়ে? তমা? না, ওরা তো জানেই না, তাহলে কে পাঠালো? তারপর নীরা পকেটটি রেখে দিল। কালকে যখন ওরা 3 বান্ধবী শপিং মলে ঢুকেছে, আমিও তাদের পেছনে পেছনে ঢুকেছি। তারপর দেখলাম নীরা ওই লেহেঙ্গাটা অনেকক্ষণ নাড়াচাড়া করতেছে। যখন সে না নিয়ে চলে গেল, তখন বুঝলাম সে টাকা আনে নাই। তারপর কুরিয়ারের লোকের কাছ থেকে খবর নিয়ে অফিসে ঠান্ডা মাথায় চলে গেলাম। আর কিছুদিন পরে তোমার বিয়ে, সবাই মানা করেছে কলেজে না যেতে। তারপরে তোমার শেষবারের মতো একবার গেল, গিয়ে নীরাকে আর ফারিয়াকে কল দিয়ে তাদের কলেজে গেল। তখন রাজু আমাকে কল দিয়ে বলল নীরা নাকি কলেজে এসেছে। তখন আমিও কলেজে চলে গেলাম। গিয়ে দেখি নীরা আর তোমা ফারিয়া খুব হাসাহাসি করছে। নীরার দিকে তাকাইতেই একটা মুচকি হাসি দিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। তারা আমাকে দেখে হাসি বন্ধ করে দিল। মুহূর্তের মধ্যে তাদের হাসিটা বিলীন হয়ে গেছে। আমি ফারিয়া আর তোমার দিকে তাকিয়ে বললাম, তোমরা একটু ওই দিকে যাবা, নীরার সাথে আমার কিছু কথা আছে। ওরা যাবে না, কি বলবে ওদের সামনে বলো প্লিজ। ঠিক আছে, আমরা একটু ওইদিকে গিয়ে দাঁড়াচ্ছি, আপনারা কথা বলেন। ওদের পাঠালে কেন? আমি চাই না আমাদের দুজনের মাঝে ওরা কাবাবে হাড্ডি হোক। মানে কি? এখন আমরা একটু পার্সোনাল কথা বলবো, ভালোবাসার কথা বলবো। ওরা থাকলে ওরা লজ্জা পাবে, আমরাও পাবো, তাই আর কি। কি চাও তুমি, আমাকে একটু বলবে? শুধু তোমাকে চাই। আমি কি কোনো বাজারের জিনিস যে আমাকে চাইলেই পাওয়া যাবে? তুমি বাজারের জিনিস হবে কেন?
আর তুমি তো পুরো পৃথিবীর মধ্যে একজন। হয়েছে, আর কি বলবে? বলো না, কি বলো? শুধু একবার বলো ভালোবাসি। এই কথাটা শোনার জন্য আমি তোমার কাছে কি না করেছি? তুমি আমাকে অপমান করেছো। সেই সময় তো আমি জানি ভুল করেছি, তুই এই ভুলটা করিস না প্লিজ। আমি বলবো না। শুধু একবার বল। বলতে পারবো না। তারপরে আমি চলে গেছি সেখান থেকে। মুহূর্তের মধ্যে নীরার মুড অফ হয়ে গেছে। তমা আর ফারিয়া আসলো, কত কথা বললো, বাট নীরার মুখ থেকে কোনো কথাই বের হলো না। তখন তো আমার রাগই হয়ে বললো, চল ফারিয়া, এখানে থেকে কি হবে? এখানে এসেছি মজা করতে, কেউ তো বোবা হয়ে গেছে, তাহলে থেকে কি হবে? কি রে, কিছু বলবি না? আমি কিন্তু সত্যি সত্যি চলে যাব। তোরা যাস না প্লিজ। ওরে আল্লাহ, আমাদের মহারানীর মুড অন হলো তাহলে। এবার বলো রানা কেন এসেছে? তারপর নীরা সব বললো। ফারিয়া রাগী হয়ে বলল, ওর এত বড় সাহস তোকে এত অপমান করে ওর সাথ মেটালি? মনে হয় ওর ভুল বুঝতে পেরেছে, তুই ওকে মাফ করে দে নীরা। তুই এ কথা বলতেছিস তমা? দেখ নীরা, কেউ ভালোবাসার জন্য জীবন দিয়ে দেয়, আবার কেউ ভালোবাসা নিয়ে খেলা করে। তুই হয়তো ভুলে গেছিস তমা, রানা তোদেরকে কত অপমান করেছে, আর আমাকেও। শোন, ওই সময় রানা নিহার থাপ্পড়ে পড়ে এমন করেছে। শোন তমা, আমি রানাকে তখন থেকে ভালোবাসি যখন রানা জীবনে কেউ ছিল না। আর নিহার কথা বলতেছস? নিহা রানা তো আমাকে দূরে সরানোর জন্য নিহাকে ভালোবেসেছিল। এখন রানা তো তার ভুল বুঝতে পেরেছে। একসময় তুই রানার কাছে ভালোবাসার দাবি নিয়ে গিয়েছিলি, কিন্তু রানা তোকে বুঝতে পারেনি। এখন রানা তার ভুল বুঝতে পেরেছে, এখন তুই ওর ভালোবাসাকে নষ্ট করিস না। নীরা একটা দীর্ঘশ্বাস ফেলো আর কিছু বলল না। ওদিকে আমি অফিসে বসে বসে ভাবতেছি কি করলে নীরার রাগ ভাঙবে। মনে হয় দামি কোনো গিফট দিলে। নিহার সাথে থাকাকালীন বুঝতে পেরেছি মেয়েরা আর কিছু চাক বা না চাক দামি গিফট চায়। বসে বসে ভাবতেছি এমন সময় আমার মোবাইলে একটা আননোন নাম্বার থেকে কল আসলো। আমি আর নয় নাভাবে কলটা রিসিভ করলাম, আর আমি বেবাচেকা খেয়ে গেলাম, কারণ অপর পাশ থেকে শুধু একটা মেয়েলি কণ্ঠ কাঁদতেছে। কণ্ঠটা চিনা হলেও চিনতে পারছি না, তাই আমি জিজ্ঞেস করছি, কি আপনি? আর কাঁদছেন বা কেন? দেখুন, আপনার কান্না শোনার মতো আমার কাছে টাইম নেই। রানা, আমি তোমায় ভালোবাসি। তোমার সাহস হয় কি করে আমাকে কল দেওয়ার? আর এত কিছু হয়ে যাওয়ার পরও তুমি আমার ভালোবাসার দাবি নিয়ে এসেছো? আমাকে ক্ষমা করে দাও রানা। তোমার এই বাজে কথা শোনার মতো আমার কাছে টাইম নেই। আমার একটা কথা শোনো প্লিজ। কি বলবা তাড়াতাড়ি বলো, সময় কম। তুমি আমার সাথে একটু দেখা করতে পারবে? আমার সময় নেই, বাই, রাখছি। তুমি যদি আমার সাথে দেখা না করো তাহলে আমি সুসাইড করব। তুমি আমার সাথে ব্ল্যাকমেল করে দেখা করতে চাও? সত্যি বলছি, তুমি আমার সাথে দেখা না করলে আমি কিন্তু সুসাইড করব। ওকে বলো, কোথায় কখন দেখা করতে হবে? কালকে বিকেলে লেকের পাড়ে। ওকে। তারপর দিন আমি নিহার সাথে দেখা করতে লেকের পাড়ে গিয়েছি। ওইদিকে তোমা বাড়িয়ে নীরা মার্কেট করতে এসেছে। অবশ্য মার্কেটে যেতে হলে লেকের পাশ দিয়ে যেতে হয়। তারপর তারা মার্কেট করার পর তোমা বলল, চল আমরা একটু লেকের থেকে ঘুরে আসি। না রে, তোরা যা, আমার ভালো লাগে না। মায়ের জিনিস, চল। তাদের জোরাজোরিতে নীরা তাদের সাথে গেল। ওইদিকে নিয়াকে আমি বললাম, কে জন্য ডেকেছো তাড়াতাড়ি বলো। রানা, শিয়াব আমাকে ঠকিয়েছে। তো আমি কি করবো? তুমি আমাকে মাফ করে দাও। মাপ? রানা, আমরা পারি না পিছনের সব ভুলে আবার নতুন করে সব করতে? সব নতুন করে? আবার হাসলে নিহা। ওইদিকে নীরা তোমা ফারিয়া ঘুরে যখন যেতে লাগলো তখন নীরার চোখ পড়লো আমাদের দিকে। নীরা দাঁড়িয়ে গেল, ফারিয়া তোমা দাঁড়িয়ে গেল। তোমা ফারিয়া আমাদের দিকে বিশ্বাস করতে পারছে না। আমারও নজর গেল আমার দিকে ছুটে দৌড়ে নীরা। আমি তখন নিহার কাছ থেকে উঠে যখনই নীরার কাছে যাব তখনই নীরা হন হন করে চলে গেল। আমি আর তার নাগাল পেলাম না। তখন তোমা বলল, বাবা মিস্টার রানা সাহেব, আপনি না কাল পর্যন্ত আমার বান্ধবী নীরার পেছনে পাগলের মতো ঘুরছিলেন আর বলছিলেন যে আপনি নিহাকে ভুলে গেছেন। দেখো, তোমরা যেটা দেখছো সেটা ঠিক, কিন্তু যেটা ভাবছো সেটা ভুল। মানে? তারপর আমি তোমার ফারিয়াকে সব বললাম। তখন তোমা বলল, আমরা না হয় বিশ্বাস করলাম, কিন্তু নীরাকে আমার উপর ছেড়ে দাও। আমরা না হয় বিশ্বাস করলাম, কিন্তু নীরা এমনি আপনার জন্য তার মনে পাহাড় সমান ঘৃণা। আমি কিছু বুঝি না, আমি শুধু নীরাকে চাই। নীরাকে পাওয়ার জন্য হলে যদি নিহাকে খুন করতে হয় আমি তাও করব। মাথা গরম করে কিছু হবে না, যা করবে মাথা ঠান্ডা করে করতে হবে। তখন আমি একটু সান্ত্বনা পেলাম। তারপর বাসায় চলে আসলাম। ওইদিকে নীরা দরজা বন্ধ করে কান্না করতে করতে বলে,
মাত্র রানাকে বিশ্বাস করতে লাগলাম আর সেই রানা আবার আমার বিশ্বাস ভেঙে দিল। এদিকে আমি ভাবতেছি রাগের মাথায় আবার কিছু করবে না তো? করতেই কি যে রাগী মেয়ে, আল্লাহ জানে কী করবে। তারপর আমি কল দিলাম কয়েকবার, বেজে কল রিসিভ করে নাই। তখন ভয়টা আরও বেড়ে গেল, তাই ভাবছি আর কল দিব না, তাদের বাসায় চলে যাব। যখন যাব ঠিক তখনই ফোনটা রিসিভ করলো। কোথায় ছিলে? ঠিক আছে তো? কেন? কান্না করতেছো কেন? কে কান্না করে? আর কেনই বা কান্না করব? প্লিজ তুই কান্না করিস না। কেন কান্না করব? আমার কোনো দুঃখ আছে নাকি? কেন ফোন করেছো সেটা বলো। আই লাভ ইউ নীরা। বাহ রানা বাহ, একবার নিহা আবার নীরা, কয়টা মেয়ে লাগে তোমার? হ্যাঁ, তোমাদের তো অনেক টাকা আছে, তাহলে কিছু মেয়ে কিনে নাও। আমার পিছনে পড়ে আছো কেন? আমি নিহাকে ভালোবাসি না, আমি তোকে ভালোবাসি। আর কিছু বলবে? আমার কথা বলার মুড নেই রানা। তোর মুখে কি আমি রানু জানো এই নামটা আর শুনবো না? এইটা তুমি অনেক আগে হারিয়ে ফেলেছো তুমি। আমি জানি তুই এখন আমার উপর রেগে আছস। তোমার উপর রাগ কেন? রাগ তো তার উপর করা যায় যাকে ভালোবাসা যায়। তুমি আমার কে যে তোমার উপর আমি রাগ করব? আমি তোমার ভালোবাসা, এটা বলার সাথে সাথে ফোনটা কেটে দিল নীরা। আরে যেটার জন্য ফোন দিয়েছি সেটা তো বলা হয় নাই। যখন আবার কল দিলাম তখন ফোন বন্ধ পাই। পরদিন সকালে তমা আর ফারিয়া আমার ব্যাপারে নীরাকে বুঝিয়ে যাচ্ছে, নীরা কিছু বলছে না। পরে রেগে গিয়ে বলল নীরা, তোরা চুপ করবি না? আমি চলে যাব। আমরাও চুপ করব না, তুইও যেতে পার। মগের মুল্লুক নাকি? তাহলে বল, তুই রানা ভাইয়াকে ক্ষমা করে দিয়েছিস আর তার ভালোবাসা গ্রহণ করবি? তোরে মাসে কত দেয় রে? মানে? তুই যে রানার হয়ে ওকালতি করছিস, তোকে মান্থলি কত দেয় রে সেটা বল। মায়ের চিনিস না? তারপর সবাই হেসে দিল। তাহলে নীরার মনের ভিতর পাথরটা একটু হালকা হয়েছে। এক সপ্তাহ পর আজ আমার আব্বু 25তম বিবাহ বার্ষিকী, তাই হালকা পার্টি করেছে আমি। বাইরে কাউকে দাওয়াত দেওয়া হয় নাই, ফ্যামিলির ভিতরে সবাই। নীরার আব্বু আর আম্মু আসলো। আমি সবাইকে দেখতেছি, বাট নীরাকে তো দেখতেছি না। এখন তার আব্বুকে জিজ্ঞেস করলে কিভাবে আল্লাহ জানে, তবুও সাহস করে জিজ্ঞেস করছি, চাচু নীরা আসেনি? না, ও আসেনি আর আসতেও পারবে না। কেন, কি হয়েছে ওর? আরে না, ওর কিছু হয় নাই। আসলে ও 3-4 দিন পর ওর বান্ধবীর বিয়ে তো, তাই সেখানে আরও আগে থেকে যেতে বলছে। সে যায় না, বাট আজকে যেতে হবে তাই। ওর বান্ধবীর বিয়ে? নাম কি? কি যে ওর নাম? টমা, তুই চিনিস? চিনবো না কেন, একই ভার্সিটিতে পড়ি। কিন্তু সে আমাকে বলো না কেন? তোকে বলবে কেন? না এমনি। তারপর কথা অন্যদিকে গড়িয়ে ফেলেছি। ওদিকে তো আমাদের বাসায় বিয়ের আয়োজন চলছে। তমা তার বরের সাথে কথা বলতেছে এই নিয়ে নীরা আর ফারিয়া কত দুষ্টুমি করছে তোমার সাথে। হঠাৎ নীরার নজর গেল জানালার দিকে, কি যেন একটা সরে গেছে আর জানালার পর্দাটা নড়ছে। কে হবে নীরা ভাবতেছে, কিন্তু দুতলা তো শুধু তমার রুম, আর সেখানে কে আসবে? নীরা ভাবতেছে কে, মনে হয় ভুল দেখেছে। রাতে খাবার খেয়ে নীরা ব্যালকনিতে গিয়ে বসে আছে। বাইরে ঠান্ডা লাগছে, খুব ভালো লাগতেছে তার। এমন সময় নীরার সামনে কাকে দেখে যেন চিৎকার করে উঠলো। এক চিৎকারে তমা আর ফারিয়া চলে আসলো। তারা দেখলো আমি। নীরা এখনো চোখ বন্ধ করে চিৎকার করছে। তখন তমা এসে নীরার মুখ চেপে ধরে বলল, থাম বোন থাম, মান সম্মান আর লিক করিস না, একবার চোখ খুলে তো দেখ কে এসেছে। তুমি এখানে কি জন্য এসেছো? তোকে দেখার জন্য। তুই তো আমাকে ঘাবড়ে দিলি। কিভাবে আসলেন রানা ভাই? তোমার বিয়েতে তো দাওয়াত দাও নাই, তাই দেওয়ার টপকে এসেছি। সাহস আছে তোমার, কেন এসেছো সেটা বলো। তুই আজকে আমাদের বাড়িতে গেলে না কেন? গেলে এমন হতো না। সেখানে যাওয়ার আমার কোনো ইম্পর্টেন্ট ছিল না তাই। কিন্তু তুই তো আমার জন্য ইম্পর্টেন্ট ছিলে, আমি তোর জন্য অপেক্ষা করেছি। আজে বাজে কথা রাখো, এখন যাও। যাবো তো, এখানে তো থাকতে আসিনি। যাও তো, কে আটকে রাখছে? যাচ্ছি, তবে আবারও আসবো। তখন আমি আবার দেওয়াল টপকে চলে গেছে। তারপর দিন বরের বাইরে থেকে সন্ধ্যায় হলুদ নিয়ে কিছু লোক এসেছে। কালকে তোমার বিয়ে, তাই সবাই খুব এনজয় করলো। রাত 12টার সময় নীরা আর ফারিয়া তোমার রুমে শুয়ে পড়েছে। রাত 1টার দিকে নীরার হঠাৎ ঘুম ভাঙলো। কেন ভাঙলো সে নিজেও জানে না। হঠাৎ দেখতেছে আকাশের তারা। আকাশের তারাগুলো খুব সুন্দর লাগছে। নীরার পুরো 5 মিনিট লেগেছে যে সে চাঁদে আছে এটা বুঝতে। দোলনায় সে শুয়ে অবস্থায় নরম কিসের উপর জানি তার মাথা ছিল। নীরা বয়ে শুকনো কাঠের মতো হয়ে গেছে। আস্তে আস্তে ঘুরে দেখে চাঁদের আলোতে আমার মুখটা দেখা যাইতেছে। নীরা বয়ে চুপ করে আছে। তখন আমি মুসকে একটা হাসি দিয়ে বললাম, কিরে ভয় পেয়ে গেছ? তুমি এখানে? বললাম না আবার আসবো। আমি তো তোমার রুমে ছিলাম, তাহলে ওখানে আসলে কিভাবে? তোকে আমি নিয়ে এসেছি। ও যাই হোক, কাল থেকে কম খাবি,
তোকে আনতে আমার যা কষ্ট হয়েছে আল্লাহ ছেড়ে কেউ দেখে নাই। বাদ দাও, কি বলবা বলো। কালকে তো তোমার বিয়ে, তাই না? তো কি হয়েছে? কিছু হয় নাই। আমি চাই তুই কালকে এই লেহেঙ্গাটা পরবি। কোনটা? আরে যেটা তুই পার্সেল পাচ্ছ সেটা। সেটা তুমি পাঠাচ্ছ? তুমি জানলে কিভাবে আমার সেটা পছন্দ হয়েছে? ভালোবাসার টানে। ফাইজলামি বাদ দাও, কিভাবে জানলে সেটা বলো। আমি সেদিন তোদের সবকিছু দেখেছি। ও, কালকে তুই সেটা পারিস। আমি পরবো না। প্লিজ রাগ করিস না। আর কিছু বলবা? না, অনেক রাত হয়েছে, এবার যা ঘুমিয়ে পড়। তুমি যাও। ওকে। তারপর আমি চলে আসলাম। নীরা একটা মুচকি হাসি দিয়ে রুমে চলে গেল। তারপর ওদের জোড়াজুড়িতে বলতে বাধ্য হলো নীরা, আমি বিয়েতে যে ড্রেসটা পরবো ভেবেছিলাম সেটা আনতে ভুলে গিয়েছি। কোথায় ছিল তোর মন? 2 দিন হয়েছে এসেছিস, এই 2 দিন তোর একবারও কি মনে হয়নি যে তুই জামা আনতে ভুলে গেছিস? আজ বিয়ের দিনই তোর মনে হতে হলো আর বলতে হলো ভুলে গেছিস। এত ধমকাচ্ছিস কেন? ধমকাবো না তো তোকে কি আদর করব? আদর করতে বলছি আমি, এত না ধমকিয়ে একটা উপায় বল না মা। একদম মা বলে ডাকবি না আমাকে, দাঁত ফেলে দেবো সব। যা তোর মাকে ফোন কর। মা নিয়ে আসবি ড্রেস? তোকে জুতো পিটা করা দরকার। তোর মা নিয়ে আসবে কেন? তোর মাকে ফোন করে বল গাড়ির ড্রাইভারকে দিয়ে পাঠাতে দি। বাহ, এইটা তো ভাবিনি। যাই হোক, মা এত ভালো একটা উপায় বলার জন্য। উমা উমা রেখে ফোন কর তাড়াতাড়ি, কিছুক্ষণ পর আবার তোমাকে পার্লারে নিতে হবে। করছি। তারপর নীরা তার আম্মুর কাছে ফোন দিল। নীরার আম্মু ফোনটি রিসিভ করলো। হ্যালো। হ্যাঁ মা। কে নীরা? আমার কথা মনে পড়ছে? তাহলে 2 দিন পর? দূর, কি যে বলো মা, তোমার কথা মনে হতে যাবে কেন? আমার তো ড্রেসটার কথা মনে পড়ছে। কোন ড্রেসটা? ওই যে ড্রেসটা পার্সেলে পেয়েছিলাম, ওটা এখনই আমাদের ড্রাইভারকে পাঠিয়ে দাও। আমার রুমের ওয়ার্ডরোবে এখনো প্যাক করা আছে, দেখো। ওটা দিয়ে তুই কি করবি? ওটা কি খাওয়ার জিনিস নাকি? পরবই তো। কে না কে পাঠাইছে, ওটা তুই পরবি? তোমার মেয়ের জামাই পাঠিয়েছে। হয়েছে এবার, এখন তো পড়তে কোনো সমস্যা নেই, পাঠিয়ে দাও তাড়াতাড়ি। ওকে দিচ্ছি। ওকে আম্মু। মা হয়েছে, আর ঢং দেখাতে হবে না, রাখছি। তারপর নীরা ফোনটা কেটে দিল। নীরার আম্মু মনটা খুব ভালো লাগছে। অনেকদিন পর আবার নীরা আগের মতো হয়ে গেছে। ওদিকে তো আমার শ্বশুর বাড়ি থেকে সবাই এসে গেছে। নীরা রুমে মন খারাপ করে বসে আছে। সবাই তোমার বিয়ের কাজ সম্পন্ন করেছে। সবাই হাসি তামাশা মেতে উঠেছে নীরা ছাড়া, কারণ নীরা তো আমার শ্বশুর বাড়ির লোকদের গেটে আটকাতে গিয়ে আমাকে দেখেছে। আমি বলেছি আমি ভোটের বন্ধু, আমি তাদের সাথে এসেছি। নীরার এমনি আমাকে দেখে মাথা গরম হয়ে গেছে। তার মধ্যে আমি দেখে একটা চোখ টিপ দিয়ে দিলাম, তাই সে দরজা বন্ধ করে বসে আছে। তখন ফারিয়া আসলো। নীরা দরজাটা খুলবা। কে ফারিয়া? আয় ভিতরে আয়। আমি এখানে বেড়াতে আসিনি যে তুই আমাকে ভিতরে আসতে বলছিস। তুই আমার সাথে সব সময় তেরা বেকা কথা বলস কেন? তো কি করো, এটা একটা বিয়ে বাড়ি, আর বিয়েটা অন্য কারো না, আমাদের প্রিয় বান্ধবীর বিয়ে। আমি কি করব? ও এসেছে। কে এসেছে? রানা। তোকে কে বলেছে রানা ভাই এসেছে? ওর ছায়াও তো আসেনি। আমি নিজে দেখেছি। তুই তো ওকে একটু বেশি ভালোবাসিস, তাই সবসময় তুই ওকে দেখিস। এরকম তো সিনেমাতে হয়, বাস্তবে এমন হয় না। এই তুই নেশা করিস কবে থেকে? আজে বাজে কথা রাখ। ও এসেছে, আমি দেখেছি। তারপর ও আমাকে। তোকে কি করেছে? কিছু না। তাহলে চল। চল। তারপর নীরা আর ফারিয়া নিচে আসলো। সবাই হই হুল্লোড়ে ব্যস্ত। নীরা চারপাশটা ঘুরে দেখতে লাগলো। এমন সময় কে যেন হেসকা টান দেয়। টান সামলাতে না পেরে নীরার মাথা গিয়ে পড়ে কারো বুকে। নীরা আস্তে আস্তে মাথাটা উঠিয়ে দেখে আমি কয়েকটা ডুব গিলে পড়ল। তুমি এখানে কি করতে এসেছিলে? কেন? প্রেম করতে। মানে? বাংলা বুঝিস না? ইংরেজিতে বলবো। কি বলতে চাও? আই লাভ ইউ। আর কি বলবে? যাবি কখন? বিয়ে শেষ হলেই চলে যাব। কেন? বিয়ে শেষ আমার জন্য অপেক্ষা করবি, আমি এসে নিয়ে যাবো তোকে। আমি যেতে পারবো। বিয়ে শেষ হতে রাত হবে। তো কি হয়েছে, রাতে চলে যাব। আমি এখন আসি, রাতে অপেক্ষা করবি বলে দিলাম। এই বলে আমি চলে আসলাম। নীরাও চলে গেল। তারপর রাত 9:45 সময় নীরা সবার থেকে বিদায় নিয়ে তোমাদের বাসা থেকে বেরিয়ে পড়লো। তোমার তার শ্বশুর বাড়ির লোকদের সাথে চলে গেল। আর ফারিয়া থেকে গেছে। নীরাকেও থাকার জন্য অনেকবার বলেছে, কিন্তু নীরা থাকবে না, তাই নীরা বেরিয়ে গেল। কিছুদূর যাওয়ার পর কিছুটা বকারে ছেলে তার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে। নীরা অনেক ভয় পেল। এমন সময় একটা বাইক নিয়ে কে যেন এসেছে। পরে নীরা দেখে আমি, তাই সে একটা মুচকি হাসি দিল। তারপর নীরা দৌড়িয়ে আমার বাইকের কাছে চলে আসলো। তারপর আমি বললাম,
আমি বলেছি না অপেক্ষা করতে? আমি যেতে পারবো। তাহলে আমার কাছে আসলে কেন? ওই ছেলেগুলো দেখতে কেমন জানি। কেমন? কাউকে ছাগলের নানার মতো, কাউকে টিকটিকির স্বামীর মতো, কাউকে তেলাপোকার বান্ধবীর স্বামীর মতো, কাউকে খচ্চরের মতো দেখা যায়। হইছে, তোকে কেউ বলে নাই লেকচার দিতে? কি আমি লেকচার দেই? বাদ দে, এত রাতে একা বের হলি কেন? এত রাত হবে কেন? মাত্র তো 10টা 20 বাজে। তো এটা রাত না? শহরে এটা রাত না, বুঝলি? হইছে, আর কোনো কথা না বলে বাইক ওঠ। আমি তোর সাথে যাব না। কেন? তুই রাস্তায় ব্রেক করলে আমি তোর গায়ের সাথে লাগাবে। না লাগবো না। তাহলে যেতে পারি। তারপর নীরা বাইকে উঠলো, আমি তাকে তার বাসায় পৌঁছে দিলাম। পরদিন সকালে আমি তোমার স্বামীর মানে সাইমনের কাছে কল দিলাম। হাই, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? মোটামুটি ভালো। মোটামুটি কেন ভাইয়া? আরে নীরা আমার সাথে কথা বলতে চায় না। ও আচ্ছা। একটা কথা বলবো? জি ভাইয়া বলেন। আচ্ছা, কালকে আমি নীরাকে প্রপোজ করতে চাই, তুমি কি বলো? ভালো কথা। তো আমি কি করব? তুমি কিছু করতে হবে না, শুধু তুমি তোমার সাথে কথা বলে বলবা যে নীরাকে একটু পার্কে নিয়ে আসতে, তারপর আমি তাকে প্রপোজ করব। ওকে। এদিকে আমি আমাদের একটা পুরাতন বাড়িতে সাজিয়ে অনেক সুন্দর করে ফুল দিয়ে আই লাভ ইউ নীরা লিখেছি। রাস্তা থেকে বাড়ির ভিতর পর্যন্ত ফুল দিয়ে সাজিয়েছি, পুরো সিনেমার মতো সাজিয়েছি। আর নীরার জন্য একটা হীরার আংটি কিনেছি। মনে মনে ভাবছি আজকে যা হবার হবে, আজকে নীরাকে প্রপোজ করবই। তারপর একটি টেবিলে আমি তাজা গোলাপ দিয়ে পুরো টেবিল সাজিয়ে রেখেছি, এত সুন্দর করে যে কোনো মেয়েকে প্রপোজ করলেই গ্রহণ করবে। আমি আর রাজু বসে আছি শুধু নীরাদের অপেক্ষায়। এদিকে নিহা সব জেনে গেছে। কিভাবে জানি? সাইমন আবার তোমাকে বলল। শোনো, একটা কথা বলবো কি? বলো। রানা ভাইয়া কিন্তু সত্যি নীরাকে ভালোবাসে, কিন্তু নীরা বোঝে না। আমিও জানি তো, এখন কি করতে হবে? এখন তুমি নীরাকে বাসা থেকে বের করবা, আমরা ঘুরবো বলে। ওকে। তারপর তোমার নীরাকে কল দিল। কি রে, এত সকালে ফোন দিলি কেন? আজকে বিকেলে একটু কলেজের সামনে আসিস তো। কেন? আসতে বলছি, আসবে। ওকে। আচ্ছা, সাইমন ভাই কালকে রাতে তোর সাথে কি করেছে রে? কেন, তুই জানিস না? জানলে কি তোকে জিজ্ঞাসা করতাম? ও আচ্ছা, রানা ভাইয়াকে জিজ্ঞেস করিস, তাহলে সে তোকে সব বলে দেবে। লুচ্চা, সরি, তুই তো লুচ্চা হবি না, তুই তো লুচু হবি। হয়েছে, এবার কলটি রাখি। বাই। তারপর নীরা, সাইমন আর তোমার গাড়িতে। তখন নীরা বলল, আমরা কোথায় যাচ্ছি? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বলা যাবে না দোস্ত। তারপর তারা তাদের গন্তব্যস্থানে পৌঁছে গেল। তারা পৌঁছার আগেই নিয়াকে কে যেন বলল যে নীরা আসতে আছে। এমন সময় নিয়া আমার কাছে আসলো। তারপর আমি বললাম, তুমি এখানে? শুনলাম তুমি নাকি নীরাকে আজকে প্রপোজ করবে। বাট তুমি জানো কিভাবে? তুমি হয়তো আমায় ভালোবাসো না, বাট আমি তোমাকে ভালোবাসি, তাই সব সময় তোমার খবর রাখি। ভালো। আচ্ছা, নীরা তো এখনো আসেনি, তাহলে কিভাবে প্রপোজ করবে? আগে একটু অ্যাক্টিং করে নাও। কিভাবে? তুমি মনে করো আমি নীরা, তুমি আমাকে এখন প্রপোজ করবে, নীরা মনে করে। কিন্তু? কোনো কিন্তু না, তোমার জন্য তো কিছুই করতে পারিনি। প্লিজ এই সুযোগটা আমাকে দাও, কথা দিলাম আর কখনো তোমার সামনে আসবো না। ওকে। তারপর আমি নিহার সামনে হাঁটু গেড়ে তার সামনে চোখ বন্ধ করে হীরের আংটিটা তাকে পরিয়ে দিলাম। তারপর নিহা আমাকে জড়িয়ে ধরলো, লাভ ইউ টু বলল। যখন আমি নিহার সামনে হাঁটু গেড়ে বসলাম, তখন থেকে সব নীরা, সাইমন তোমা দেখলো। নীরা হাতে তালি দিয়ে বলল, বাবা, সাইমন ভাইয়া অনেক বড় সারপ্রাইজ দিয়েছে তো, এটা দেখার জন্য তো রেডি ছিলাম না। নীরার হাতে তালি আমি বাস্তবে ফিরে এলাম। এসে আমি নিহাকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেললাম। নীরা কান্না করতে করতে চলে গেল। তারপর আমি সাইমন আর তোমার সামনে যেতে তারা মুখ ফিরিয়ে নিল। এইটার জন্য আপনি এখানে আমাদের আনলেন? ছি রানা ভাইয়া, আপনি এতটা খারাপ তার ধারণা ছিল না। আপনি আমাকেও তার সামনে খারাপ বানালেন। চুপ করবে তোমরা? কেন চুপ করব? আপনি এতটা খারাপ তা জানতাম না। তারপর আমি সব বলে দিলাম তাদের। তারপর সাইমন বলল, আমরা না হয় বিশ্বাস করব, কিন্তু নীরা, সে কি বিশ্বাস করবে? সেটা আমার উপর ছেড়ে দাও, শুধু বলো নীরা কোন দিকে গিয়েছে। এইদিকে। তারপর আমি সেখানে গিয়ে দেখলাম নীরা একটা ছেলের সাথে বসে আছে। আমার তো পুরো মাথা গরম হয়ে গেছে। আমি সামনে আগতে নীরা বলল, তুমি এখানে কেন এসেছো? কেন এসেছে মানে? ঠিক মতো প্রেম করতে দিবা না তুমি আমাদের? প্রেম মানে কি বলো তুমি? মানে
আমি মিজানকে হোয়াট? হুম। আমি কথা বলতেছি এমন সময় সাইমন তমা আর আমার বন্ধু রাজু উপস্থিত হয়ে গেল। আর তারা নীরার কথা শুনে যেন আসমান থেকে পড়েছে। আর আমি লক্ষ্য করছি নীরার কথাগুলো কেমন জানি ভয়ে ভয়ে বলল। হঠাৎ আমি নজর করে দেখলাম নীরার পেছনে পিস্তল দৌড়ে আছে ছেলেটি। তারপর আমি ছেলেটিকে একটি লাথি দিয়ে সরিয়ে ফেলি। নীরা দৌড়িয়ে ফাড়িয়ার কাছে চলে গেল। তারপর আমি ছেলেটির বুকে পা রাখি আর তার মাথার কাছে পিস্তল টেকে জিজ্ঞেস করলাম, তুই কে রে? আমি সাজ্জু। তুই নীরাকে কবে থেকে ভালোবাসিস? আমি ভালোবাসি না। তাহলে এইগুলো বললো কেন? আমি বলতে বলেছি তাই। তুই কেন বলতে বলেছিস? মন চাইছে তাই। সত্যি করে বল, তোকে কে পাঠিয়েছে? কেউ না। বলবি না? বললাম না কেউ না। বুঝেছি, সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না, আঙ্গুলে একটু বাঁকাতে হবে। এই বলে আমি ছেলেটাকে মন মতো মেরেছি। তার নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে, তাই বলে না। এমন সময় রাজু বলল, আরে রানা, ওকে এত কিছু না করে পুলিশের হাতে তুলে দে। সে পুলিশের কথা শুনে বলতে লাগলো, ভাই আমাকে পুলিশে দিও না, আমি সব বলছি। ওকে বল। এইসব নিহার কাজ। কথাটা শুনে সবাই নিস্তব্ধ হয়ে গেল। নীরার মাথায় যেন আসমান ভেঙে পড়েছে। হোয়াট, ইউ আর রাইট? আমাকে একটু খুলে বলো তো। বলতেছি, প্রথমে একটু পিছনে যাও। মানে তুমি হীরের আন্টির দোকানে হীরের আন্টি কিনতে গিয়েছিলে, সেখান থেকেই শুরু করি। ওকে। নিহা আমাকে তোমার সব খবর রাখার জন্য বলেছে। তুমি যখন হীরের আংটি কিনতে গিয়েছো তখন আমি নিহাকে বলে দিয়েছি। তারপর তুমি যখন নীরাকে প্রপোজ করার জন্য সব সাজিয়েছো তখন আমি নিহাকে বলেছি। নিহা বলল নীরা আসার সাথে সাথে তাকে বলতাম। তাই যখন নীরার গাড়ি আসলো তখন নিহা তোমার সাথে গিয়ে যা করার দরকার সব করেছে, নীরাকে দেখিয়ে দেখিয়ে। তারপর তুমি নীরাকে পিস্তল ঠেকিয়েছো কেন? নিহা বলেছে নীরাকে পিস্তল ঠেকিয়ে এই কথা বলতে বাধ্য করতে যে সে তোমাকে ভালোবাসে না। এতে তার লাভ কোথায়? সে চাই নীরার প্রতি তোমার আর তোমার প্রতি নীরার ভালোবাসা প্রত্যেক ঘৃণার জন্ম নেওয়া হয়। শুধু এই শেষ না, নীরার কাছে তোমাকে আর তোমার কাছে নীরাকে কতটা খারাপ বানিয়েছে যা বলে শেষ করা যাবে না। কথাগুলো শুনে নীরা কান্না করতেছে। আমি ছেলেটাকে ছেড়ে দিয়ে ফারিয়াকে বললাম, ফারিয়া তোমরা ওকে নিয়ে চলে যাও। আর রাজু তুই আমার সাথে। ওকে ভাইয়া। তুমি কোথায় যাবে? সেটা তুমি না জানলেও চলবে। এই বলে আমি আর রাজু চলে আসলাম সেখান থেকে। সরাসরি থানায় গেলাম। আর আমার একজন পরিচিত পুলিশ আছে, তো ভালো, সে আমার আর নীরার সম্পর্কেও জানে, তাই তাকে সব খুলে বললাম। তখন সে আমার সাথে নিহাদের বাসায় আসলো। নিহাদের বাসায় চলে আসলাম, তখন কাজের মেয়ে বলল, কে আপনি? আর আপনি এত রেগে কোথায় যাইতেছেন? আর আপনার সাথে পুলিশ কেন? নেহা কোথায়? আপা তো উপরেই গেছে ফ্রেশ হতে। রাজু চল। আঙ্কেল চলেন। তারপর আমরা উপরে গিয়ে দেখি নিহা খুশিতে নাচতেছে। যে আমি ডাক দিলাম, নিহা, অনেক জোরে ডাক দিলাম। পুরো বাড়ি থরথর করে কাঁপছে। পিছনে ফিরে দেখে আমি, তার পেছনে রাজু, আর তার পেছনে পুলিশ। নিহা ভয়ে ভয়ে বলল, কি ব্যাপার সোনা, তুমি এখানে? এটা বলার সাথে সাথে আমি নিহার গালে টাস। নিহা গালে হাত দিয়ে বলল, কি হয়েছে সোনা? আর কোনোদিন যদি তোকে নীরার আর আমার মাঝে দেখি তাহলে আমার আসল চেহারাটা দেখবি। আঙ্কেল ওকে নিয়ে যান। তারপর পুলিশ নিহাকে নিয়ে গেল। ওইদিকে নীরা বাসার দরজা বন্ধ করে কান্না করতে করতে বলল, আমি রানাকে ভুল বুঝেছি। ছি, আমার ভালোবাসা এত নিম্ন স্থানে। ছি ছি ছি, রানা কি আমায় ক্ষমা করবে? রানার আমায় বলবে না ভালোবাসি। রানার কাছে একটা কল দিয়ে সরি বলি। তখন নীরা কল দিল, বাট কেউ রিসিভ করলো না। 20 বারের পর 21 বার কল রিসিভ করলো। হ্যালো, কে? আমি নীরা। কিছু বলবি? কোথায় ছিলে? কেন? কতগুলো কল দিয়েছি, ধরনি যে। ব্যস্ত ছিলাম। বাসে গিয়েছো কখন? সেটা তুই না জানলেও চলবে। ও, আর কিছু বলবি? না। নীরা তো ওজোরে কান্না করতে আসে। কান্না করবে না কেন? যে আমি কল দিয়ে নীরাকে জিজ্ঞেস করতাম কি করে, খেয়েছিস কিনা, মন ভালো আছে কিনা, শরীর ভালো আছে নি, ইত্যাদি ইত্যাদি। কিছুক্ষণ পর নীরার আব্বু এসে নীরাকে খাবার খেতে নিয়ে গেছে। নীরার খাওয়া ইচ্ছা না থাকা সত্ত্বেও গিয়েছে, যেন বাবা বুঝতে না পারে। খাবার টেবিলে নীরার আব্বু বলল, মা, তোকে একটা কথা বলতে চাই। বলো বাবা। তোর জন্য একটা ছেলে দেখেছি, অনেক সুন্দর। হোয়াট? ছেলেটা অনেক ভালো, তোকে অনেক সুখে রাখবে। নীরা আর কিছু না বলে খাবার টেবিল থেকে উঠে রুমে চলে গেল। গিয়ে দরজা বন্ধ করে নীরবে কান্না করতে আসে। শুধু এটা ভেবে যে সে একসময় রানাকে ভালোবাসত, কিন্তু রানা তার ভালোবাসা বোঝে নাই। আবার রানা তাকে ভালোবাসত, কিন্তু সে ভালোবাসা অবহেলা করেছে। এখন রানার ভুল রানা বুঝতে পারছে। এখন দুজনকে ভালোবাসবে, তখন দুজনকে ভালোবাসবে, তখন তার বাবা তাকে বিয়ের কথা বলল।
নীরা রানার কাছে আবার কল দিল। প্রথমবার রিং হতেই কল রিসিভ করলো। নীরা চোখের পানি মুছে বলতে লাগলো, হ্যালো। আবার কল দিলি কেন? বিরক্ত হয়ে যাস মনে হয়। হুম। কল দিতাম না, একটা দরকারে কল দিয়েছি। বল। বাবা আমার জন্য ছেলে দেখছে। ভালো তো, অনেকদিন হয়েছে বিয়ের দাওয়াত খাই নাই। আমি ফাজলামি করছি না, সত্যি বলছি। ফাজলামি করবো কেন? আমিও বাবাকে বলেছি আমার জন্য একজন মেয়ে দেখতে। তুই না আমায় ভালোবাসতি? আরে না, আমি তো টাইম পাস করেছি। তুমি আমায় ভালোবাসো না? আরে না, এতদিন তো আমি টাইম পাস করেছি। সত্যি? এটা বলে আমি ফোনটা কেটে দিলাম। নীরা অজরে কান্না করতে আসে। সে কখনো ভাবেনি যে আমার মুখ থেকে এই কথাগুলো শুনবে। সারা রাত নীরা কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। সকালে নীরার আম্মু তাকে নাস্তার জন্য ডাকলো। নীরার নাস্তার টেবিলে চলে গেছে ফ্রেশ হয়ে। নাস্তার টেবিলে নীরার বাবা বলল, কি রে, তোর চোখ এমন কেন? রাতে ঘুম কম হয়েছে তাই। কেন? এমনি। নীরা, তোর জন্য একটা গুড নিউজ আছে। বলো বাবা। আমি ছেলের বাবার সাথে সব কথা ফাইনাল করে ফেলেছি। আগামী মাসের 1 তারিখে বিয়ে। মেয়েকে না জিজ্ঞেস করে সব করেছো কেন? আমি জানি আমার মেয়ে আমার মুখের উপর কথা বলবে না, আর যার সাথে কথা দিয়েছি তাকেও বলেছি আমার মেয়ে আর আমার কথা একই কথা, তাই মেয়ের বিষয় সব আমার সাথে বলতে পারেন। নীরা চেয়েছিল বাবাকে বলবে সে রানাকে ভালোবাসে, কিন্তু তার বাবা যে কথাগুলো দিয়েছে, কিন্তু নীরা তো আমাকে ছাড়া বাঁচবে না। বসে বসে নীরা এইগুলো ভাবতে আছে। এমন সময় নীরার আম্মু বলল, নীরা তুমি কাউকে ভালোবাসোনি? নীরা মনে মনে অনেক খুশি হলো, কারণ এখন নীরার বলার সময় হয়েছে। এমন সময় নীরার বাবা বলল, আরে না, আমার মেয়ে কাউকেই ভালোবাসতে পারে না। নীরা আর বলতে পারলো না তার মনের কথাগুলো। নীরার রুমে চলে গেল। নীরা অনেক কান্না করে, কিন্তু এরই মধ্যে তোমা এসেছে। তোমাকে দেখে নীরা জড়িয়ে ধরে কান্না করে দিল আর সবকিছু বলে দিল। তোমা বলল, কি হয়েছে? তোর বাবা তো তোর জন্য ভালো ছেলেই দেখেছে মনে হয়। তুই এই কথা বলছো? কার জন্য বেঁচে থাকবি? সে তো তোকে বিয়ে করবে না। আমি রানাকে ছাড়া বাঁচবো না। এভাবে তাদের দিন চলতে থাকে। চলতে চলতে বিয়ের দিন কাছে এসে গেছে, আর মাত্র 2 দিন বাকি আছে। আজকে নীরার জন্য মার্কেট করতে যাবে, সবাই এসেছে, কিন্তু রানার আম্মু মামনি তার বড় আম্মু আসেনি। এমন সময় নীরার আম্মুকে বলল, আম্মু বড় আম্মু আসলো না কেন? সে তো অনেক ব্যস্ত। আমার থেকেও বেশি ব্যস্ত। কি এমন ব্যস্ত? রানার বিয়ে আগামীকালকে, মানে তোর যেদিন সেদিনই রানারও বিয়ে। কি? নীরার জন্য পৃথিবীকে হারিয়ে ফেলেছে। সবার সামনে কান্না করতে পারছে না নীরা। তারপর শপিং করে বাড়ি চলে এসেছে। নীরার কিছু ভালো লাগে না। তখন রানার কাছে কল দিল। হ্যালো। বলো। কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? তোকে ছাড়া কেমন আছি তুই জানিস না? ও আমি কি তোর সাথে একটু দেখা করতে পারবো? অনেক ব্যস্ত, তবুও রাতে চেষ্টা করবো আসার জন্য। ওকে, অপেক্ষায় থাকবো। বাই, ভালো থাকিস। নীরা সারা রাত জাগ্রত ছিল, বাট রানা আসেনি। পরদিন সকালে 10টার সময় আমি নীরাদের বাসায় গেলাম। নীরার রুমে চলে গেলাম আমি। নীরা ঘুমেছিল। আমি ডাকার সাথে সাথে নীরা উঠে গেল। কি রে, এখনো ঘুমাস? তুই রাতে আসবি তাই রাতে ঘুমাইনি, মাত্র শুইলাম। ও, একটা কথা বলবো? বল। কালকে তুই আমায় শাড়ি পরিয়ে দিস। তুই পাগল নাকি? কালকে আমার বিয়ে, আর আমি তোকে শাড়ি পরাবো কেন? আমার একটা স্বপ্ন ছিল তোর হাতে সারা জীবন পরবো। এখন তো আর তা হবে না, তাই। বাদ দে এসব ফালতু কথা। কালকে আমার বিয়ে, তাই তোকে দেখতে এসেছি, ভালো থাকিস। এটা বলে আমি চলে এসেছি। নীরা তো অজরে কান্না করতে আছে। অবশেষে নীরার বিয়ের দিন চলে এসেছে। সবাই হাসি খুশি, বাট নীরা হাসি খুশি না। নীরা নীরবে কান্না করতেছে। বিয়ের আসরে নীরা বসেছে, তার এক পাশে তমা, অপর পাশে ফারিয়া, এদিকে রানারও বিয়ে হচ্ছে। নীরা বিয়েতে কাজই এসেছে, সব কাজ শেষ করে কবুল বলতে বলেছে। নীরা তো কবুল বলতে চায় না, তো বাবার মুখের দিকে তাকিয়ে বলল, কবুল কবুল। 3 নম্বর কবুল বলার আগেই নীরা শুয়ে পড়ল। মুখ দিয়ে বমি বের হচ্ছে, মানে বিষ খেয়েছে। হঠাৎ আমার কাছে কল এসেছে তোমার মোবাইল থেকে। নীরা বিষ খেয়েছে? কথাটা শুনে আমি বিয়ের আসর থেকে উঠে বাইক নিয়ে নীরার বাসায় চলে গেলাম। গিয়ে দেখি নীরাকে নিয়ে সবাই হাসপাতালে চলে গেছে। তাড়াতাড়ি বাইক নিয়ে হাসপাতালে চলে গিয়েছে। গিয়ে দেখি সবাই নীরবতা অনুভব করতেছে। নীরার আম্মু কান্না করতে আছে, নীরার বাবাও, তোমার ফারিয়ার সবাই। আমি গিয়ে দেখি নীরাকে ডক্টর অপারেশন করতেছে। অপারেশন করে ডক্টরের সাথে অপারেশন রুম থেকে বেরিয়ে আসলো। আমি জিজ্ঞেস করলাম, ডক্টর সাহেব আমার নীরার কি অবস্থা? ডক্টর কিছুক্ষণ চুপ করেছিল। সবাই ভয় পেয়ে গেল। কি হলো ডক্টর সাহেব, কিছু বলছেন না কেন? আর একটু দেরি হলে বাঁচাতে পারতাম না,
কিছুক্ষণের মধ্যে কথা বলবে, কোনো ভয়ের কারণ নেই। সবাই মুখের আবার হাসি ফিরল। কিছুক্ষণ পর নীরার জ্ঞান ফিরল। সবাই নীরার সাথে কথা বলে। আমি বাইরে দাঁড়িয়ে আছি, কোন মুখ নিয়ে নীরার কাছে যাব। নীরার আম্মুকে বলল, আম্মু সবাইকে দেখছি, রানা ভাইয়াকে তো দেখছি না, সে কি আসে নাই? আসছে তো। কোথায়? বাহিরে দাঁড়িয়ে আছে। এটা বলে সবাই বেরিয়ে গেল। নীরার আম্মু আমায় বলল ভিতরে যেতে। তখন আমি 1 পা 2 পা করে ভিতরে ঢুকলাম। নীরা বলল, তোমার বউ কেমন আছে? বিয়ে হয়নি। কেন? বউ 2 বার কবুল বলে বিষ খেয়েছে। মানে আমার মতো সেও কি কাউকে ভালোবাসতো নাকি? মনে হয় এমনই হবে। আচ্ছা তুই বিষ খাইছিস কেন? তোকে না পেলে এই দুনিয়াতে থেকে কি লাভ? কে বলেছে তুই আমাকে পাবি না? তোর বিয়ে হয়ে গেলেই তো তুই অন্যের। তো কি হয়েছে? কিছু না। আচ্ছা তোর শ্বশুরবাড়ি কোথায়? তোদের বাড়ি? কি? বউকে? তুই? তাহলে এতদিন এইসব করলি কেন? তোকে সারপ্রাইজ দিব মনে করেছি, কিন্তু তুই এমন করবি জীবনে ভাবতাম না। আমাকে তুই ক্ষমা করে দে প্লিজ। আমি তোকে পেয়েছি, এটাই আমার সব, আর কিচ্ছু চাই না। কিন্তু আমাকে একটু বললে কি হতো? ওই যে সারপ্রাইজ। নীরা আমাকে জড়িয়ে ধরলো। তারপর দিন নীরাকে বাসায় নিয়ে গেল। আমাদের বিয়ে হয়ে গেল। আজ বাসর রাত। রাত 11টার সময় রুমে ঢুকলাম, দেখি বউ ইয়া বড় একটা গোমড়া দিয়ে বসে আছে। আমি গিয়ে পাশে বসে মনে মনে বলি, এখন তো সালাম করবে। কিসের সালাম? তা না করে নিজের গোমটা নিজে তুলে আমাকে বলে, নিচে গিয়ে শো। মানে? এত দেরি করছো কেন? নিচে গিয়ে শুবা নাকি আম্মু আব্বুকে ডাক দিব? যেতে আসি। আল্লাহ, এত বড় শাস্তি! তুমি আমাকে ক্ষমা করিও না। এ বলে নিচে বিছানা করে শুয়েছি। এমন সময় ইমাম কল দিয়েছে। কি রে মামা, বিড়াল মারছস? শালা আমাকে নিচে বিছানা করে দিয়েছে। এখন ফোন রাখ, মাথা গরম। এই বলে ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ পর বউ এসে বলল, আসো, এবার আমাকে কষ্ট দিয়েছ, মনে আছে? সেটার বদলা নিলাম। তুমি ভাবলে কি করে তোমাকে নিচে রেখে আমি উপরে শুবো? তারপর বউ আমাকে সালাম করলো। তখন আমি বউকে কোলে করে খাটে নিয়ে শুয়ে দিলাম। আর তারপর আমরা দুজন হারিয়ে গেলাম অজানা এক সুখের রাজ্যে।